আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার, আমার জি শোনা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। যাক, সবাইকে শুভ সকাল। শুক্রবার আজকে। আমি যতদূর দেখতে পাচ্ছি বেশ মানে দুই তিনজন মাত্র এখন উপস্থিত আছে। অসুবিধা নাই। আমি তাহলে শুরু করি। আজকে আমরা যে আলাপ করব সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু, যাচ্ছে না কেন? Approach to acute febrile passion and pyrexia of unknown origin in primary care. তো আমরা তো অ্যাকুট ফেব্রাইল ইলনেস প্রায় পাই আমাদের, বিশেষ করে যে জিপি প্র্যাকটিস আমরা করি, জেনারেল প্র্যাকটিশনার হিসাবে যে প্র্যাকটিস করি, তাতে অ্যাকুট ফেব্রাইল ইলনেস খুবই কমন একটা সমস্যা। এবং যখন জ্বর নিয়ে কেউ আসে, সেই জ্বরের দেখা যায় একটা বড় অংশ আমরা শেষ পর্যন্ত ডায়াগনোসিস করতে পারি না। তো সেই জ্বরটাকে যখন আমরা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন এটা বলি, কিন্তু আমাদের আলোচনার যে বিষয় সেটা ফোকাস থাকবে মূলত প্রাইমারি কেয়ার লেভেল। প্রাইমারি কেয়ার লেভেল আজকে আমরা যা কথা বলবো তা থেকে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারবো, যেমন জ্বর কিভাবে প্রেজেন্ট করে, একটা জ্বরের রোগী কিভাবে ডাক্তারের কাছে এসে কি কি সমস্যার কথা বলে, এবং আমরা ডাক্তাররা সেই জ্বরকে কিভাবে একটা থেকে আর একটা ডিফারেন্সিয়েট করি, আমরা কিভাবে আর্লি ডায়াগনোসিস করতে পারবো, এবং শেষে আমরা চিকিৎসা দিতে পারবো। কিন্তু এই সব কিছুই হবে প্রাইমারি কেয়ার লেভেলে। সেই সঙ্গে আমরা চিকিৎসার পাশাপাশি রোগীকে কিছু উপদেশ দেব, পরামর্শ দেব, এবং আমরা জ্বরের কিছু বিপজ্জনক কিছু চিহ্ন থাকে যেগুলোকে রেড ফ্ল্যাগ সাইন বলা হয়, সেইগুলো আমরা জানার চেষ্টা করব। এবং একজন যে চিকিৎসক, যে কিনা প্রাথমিক চিকিৎসার সঙ্গে জড়িত প্রাইমারি কেয়ার লেভেলে, তার কি ভূমিকা সেইগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা জানতে পারবো যে জ্বর কি, কত প্রকার, কেন হয়, এবং জ্বরের কিভাবে হিস্ট্রি নিতে হবে, কি কি হিস্ট্রি নিতে হবে, এবং কেমন ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, জ্বরের জন্য যে বিপদ চিহ্ন কি কি হতে পারে, আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করব, এবং চিকিৎসা রুগীকে দেব, এই সব কিছু আমরা আজকে জানবো, আলাপ করব। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে প্রাইমারি হেলথ কেয়ার বিষয়টা কি। প্রাইমারি হেলথ কেয়ার বলতে আমরা বুঝি যে এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেখানে একজন মানুষ তার সারা জীবনের স্বাস্থ্য সম্পর্কিত
বেশিরভাগ সমস্যা নিয়ে কাজ করা হয় এই ব্যবস্থায়। majority of a person's health related প্রবলেম ডিল করা হবে যেই লেভেলে, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এখানে মূল ফোকাসটা থাকে কিন্তু ব্যক্তি, রোগ না। সেই ব্যক্তির সমস্যা, রোগ হতে পারে, এবং রোগের প্রেক্ষাপটে সামাজিক বা অর্থনৈতিক বা জাতিগত সবকিছু এইখানে আমাদের মাথায় নিয়ে কাজ করতে হবে। একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, তিনি তাহলে কেমন একজন? তিনি এমন একজন চিকিৎসক যিনি মানুষের ডায়াগনোসড ডিজিজ, আনডায়াগনোসড ডিজিজ, যেই রোগ আগে কখনো ওই ব্যক্তির নির্ণয় করা হয়নি, তেমন রোগের প্রথম দেখবেন বা প্রথম ওই ব্যক্তি ডাক্তারের কন্ট্যাক্টে আসবেন, এবং নির্ণীত রোগ, ডায়াগনোসড হয়ে গেছে এমন রোগের ও চিকিৎসা উনি দিতে থাকবেন ফলো আপের মাধ্যমে। যে রোগটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই বিষয়গুলোও তিনি দেখতে থাকবেন। এখন ফ্যামিলি মেডিসিন, এই একটা শব্দ আজকাল বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু এই ফ্যামিলি মেডিসিন শব্দটা বা মেডিসিন যে ফিজিশিয়ান বলি আমরা, এইটা এখন পর্যন্ত যে যুক্তরাষ্ট্রেই মূলত সীমাবদ্ধ আছে। এখনো ইংল্যান্ড বা ব্রিটিশ শাসিত যে দেশগুলো, যেগুলো ব্রিটিশ শাসিত ছিল, এমনকি এর বাইরেও আমেরিকা বাদে, আমাদের যুক্তরাষ্ট্র বাদে বাকি পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু ফ্যামিলি মেডিসিন শব্দটা খুব একটা পরিচিত না। সেই সব জায়গায় জেনারেল প্র্যাকটিশনার হিসাবেই পরিচিত। আমাদের দেশেও আমরা ফ্যামিলি ফিজিশিয়ান শব্দটা খুব একটা বলি না। বলে যারা একটু শিক্ষিত, যারা যুক্তরাষ্ট্রে যাওয়া আসা করে, তারা এই শব্দের সঙ্গে পরিচিত, তারা মাঝে মধ্যে আমাদেরকে এসে বলে। কিন্তু সারা পৃথিবীতে যে শব্দটা বলা হয় সেটা হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার। একই বিষয়, শুধু স্থান ভেদে স্থান ভেদে শব্দ আলাদা হয়ে গেছে বা নামকরণ আলাদা হয়ে গেছে। ফ্যামিলি মেডিসিন হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার এর এমন একটি ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজের এবং তার পরিবারের যে কোনো ব্যক্তি বা সদস্যের চিকিৎসার জন্য ওই একজন বিশেষ ডাক্তারের কাছে যোগাযোগ করে। এখানে পরিবারের যে কোনো বয়সের এবং যে কোনো জেন্ডার বা লিঙ্গের অথবা রোগের সংক্ষিপ্ত প্রাথমিক চিকিৎসা করা হয়, এবং যেই সব ডায়াগনোসড রোগ আছে সেই সবেরও চিকিৎসা চালিয়ে যাওয়া হয়। তার মানে একই বিষয় হচ্ছে, প্রায় একটু পার্থক্য আছে, সেটা আমরা পরে দেখব। এখন প্রাইমারি হেলথ কেয়ার এখানে কি করা হয়? এখানে একজন মানুষের তার পারিবারিক অথবা সামাজিক যে আঙ্গিক কনটেক্সট, সেটার ভিত্তিতে তাকে চিকিৎসা করা হয়, এবং সেই আঙ্গিকে সামাজিক এবং পারিবারিক যে পার্সপেক্ট, সেই আঙ্গিকেই তার এক্সামিনেশন করা হয়, তার ইনভেস্টিগেশন করা হয়, এবং এই প্রাইমারি হেলথ কেয়ারে, এই সিস্টেমে আনডিফারেন্সিয়েটেড ইলনেস, মানে যেই রোগগুলো এখনো নির্ণীত হয়নি, সেই রোগগুলো নিয়েই বেশি কাজ করা হয়।
এবং জেনারেল প্র্যাকটিশনার যিনি করবেন তার একটা রেসপন্সিবিলিটি আছে এই প্রাইমারি কেয়ারে, যে সেই মানুষগুলোর রোগ নিয়ে কাজ করার আর মানুষগুলোকে ভালো করে তোলার একটা রেসপন্সিবিলিটি থাকে। আপনারা যারা বিদেশে গেছেন বেড়াইতে, না হয়তো কিছুদিন থেকে এসেছেন, তারা বিষয়টা বুঝবেন যে আমাদের দেশে যেমন চাইলেই একজন রুগী যে কোনো মুহূর্তে যে কোনো স্পেশালিস্ট ডাক্তার, আমরা যাদেরকে বড় ডাক্তার বলি, তাদের কাছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেখিয়ে নিতে পারে। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোয় এটা প্রায় অসম্ভব। আগে জেনারেল প্র্যাকটিশনারকে দেখাইতে হবে। জেনারেল প্র্যাকটিশনার যদি মনে করে যে এই রোগীটা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে প্রয়োজন আছে, তখন সেই জেনারেল প্র্যাকটিশনার রেফার করলেই শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তার ওই রুগীকে দেখবে। তাছাড়া কোনোভাবেই একজন স্পেশালিস্ট ডাক্তারকে যে কোনো রুগী যে কোনো সময় দেখাতে পারবে না। এবং এটা খুব ঝামেলার বিষয়। যারা আপনারা আহ, বিদেশে গিয়ে কিছুদিনের জন্য থেকেছেন তারা জানেন। তো আমার এরকম একটা পরিচিত গল্প আছে। আমার জুনিয়র কলিগের বোন জামাই, সে জার্মানে থাকে। তো তার অ্যাকিউট গাউট হয়েছে, ডান পায়ের বুড়ো আঙ্গুল ফুলে গেছে, হাঁটতে পারে না, ব্যথা। আপনারা গাউট মনে আছে নিশ্চয়ই। তো ডান পায়ের যে ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট, এটা দেখা যায় 100 জনের মধ্যে 70 জনেরই এই ফার্স্ট মেটাটার্সাল জয়েন্টটা ইনভলভ হয়, এবং এটাই শুরুর চিহ্ন। তো এই ভদ্রলোক জার্মানিতে থাকেন। উনি ব্যথায় কষ্ট পেতে পেতে ইমার্জেন্সি বিভাগে গেছে। ইমার্জেন্সি থেকে বলা হয়েছে যে আপনার এটা তো ইমার্জেন্সি না, গাউট কোনো ইমার্জেন্সি ডিজিজ না, আপনাকে জিপির কাছে যেতে হবে। জিপির কাছে গেছে, জিপি বলেছে যে এটা তো আমি পারবো না, তোমাকে রিউমাটোলজিস্টের কাছে যাইতে হবে। তো রিউমাটোলজিস্টের কাছে যোগাযোগ করেছে। তো তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন 6 মাস পরে। তো বুঝতেই পারছেন 6 মাস তো আর গাউট থাকবে না। গাউট সাধারণত 10-15 দিনের মধ্যে এটা এমনি এমনিই ভালো হয়ে যায়। আপনারা যদি মনে করতে পারেন, দেখবেন ডেভিডসন আমাদের যে মেডিসিনের টেক্সট বই আছে সেখানে লেখা আছে যে গাউট একটা সেলফ লিমিটিং ডিজিজ, এবং সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে এইটা ভালো হয়ে যায়। কিন্তু এই সময়টায় রোগী খুব কষ্ট পায় ব্যথায়। এই জন্য সবসময় ব্যথার ঔষধ রোগীকে সঙ্গে রাখতে বলা হয়, পটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি, এনএসএআইডি। যাক, তো যেখান থেকে গেলাম সেটা হচ্ছে যে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে রোগীর, যে রোগের চিকিৎসা করার জন্যে। এবং এইটার সঙ্গে সঙ্গে একটা কোঅর্ডিনেশন করতে হবে বিভিন্ন অর্গানাইজেশন বা সোশ্যাল যে অর্গানাইজেশন আছে সেইগুলোর সঙ্গে। ও এই জেনারেল প্র্যাকটিশনারকে একটা কোঅর্ডিনেশন বা যোগাযোগ রাখতে হবে। আমরা অনেক কিছু করি না, অনেক কিছু পারি না, এগুলো হচ্ছে আদর্শ কথাবার্তা, স্ট্যান্ডার্ড বা আইডিয়াল যে কথাবার্তা, কি করতে হবে না করতে হবে সেই সব কথাবার্তা। এখন ফ্যামিলি ফিজিশিয়ান যিনি, তাকে কিন্তু একটা খুব অনেক জ্ঞান রাখতে হয় বিভিন্ন রোগের, বিভিন্ন সিস্টেমের
রোগের উপরে একটা ভালো দখল রাখতে হয়। কারণ এই জেনারেল প্র্যাকটিশনার এবং ফ্যামিলি ফিজিশিয়ানের মধ্যে সামান্য পার্থক্য আছে। জেনারেল প্র্যাকটিশনার মূলত আমরা যা বুঝি যে মেডিসিন নিয়েই কাজ করে, কিন্তু ফ্যামিলি ফিজিশিয়ানকে আবার গাইনিকোলজি, সার্জারি, সবকিছু, পেডিয়াট্রিক্স সবকিছুই তাকে দেখতে শিখতে হবে। এই জন্যে এখানে বলছে যে ব্রেড, হোল ব্রেড অফ মেডিসিনের উপরে নলেজ থাকতে হবে। এমনকি স্কিন, ইমার্জেন্সি মেডিসিন, এই সব কিছুই তাকে জানতে হয়। এমনকি তাকে আলট্রাসোনোগ্রাম ও করতে শিখতে হয়। অনেক কিছু শিখতে হয় হাতে কলমে। এর জন্য আলাদা ট্রেনিং আছে তাদের। এবং রুগীর সঙ্গে একটা সম্পর্ক রাখতে হয়, যেটা সবসময় আমরা বলি যে কোনো ডাক্তারদের জন্যেই, যে মেনটেন রিলেশনশিপ উইথ দেয়ার পেশেন্টস। এবং দে আর দ্য অনলি ডক্টরস টু রিমেইন উইথ দেয়ার পেশেন্ট থ্রু সিকনেস অ্যান্ড হেলথ। সিস্টেমটা এমন বিদেশে যে আপনি চাইলেই যে কোনো ডাক্তারকে দেখাতে পারবেন না। আপনার এলাকার উপরে ভিত্তি করে একজন ডাক্তারের সঙ্গে আপনার এনআইডি ট্যাগ করে দেওয়া হবে। আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হবে যে আপনার সমস্ত সমস্যা প্রথমে আপনি এই ডাক্তারের সঙ্গে কথা বলে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এবং আপনি যদি কোনো কারণে ওই এলাকার বাইরে থাকেন, কোনো কারণে, তাহলে কোনো ডাক্তার আপনাকে দেখবে না। আপনাকে টেলিফোনে হোক বা যে কোনো ভাবেই হোক, আপনার নির্দিষ্ট যিনি ডাক্তার তাকে আগে যোগাযোগ করতে হবে। উনি যদি অ্যালাউ করেন, তাহলে আপনি যেই অন্য এলাকায় আছেন সেইখানের যে ডাক্তার, তাকে উনি একটা মেসেজ দিয়ে দিবে এবং তখন ওই ডাক্তার দেখবে। এবং এইখানে কোনো ধরনের অনিয়ম করা যাবে না, যে আমি দেখে ফেললাম, কেউ হয়তো বুঝতে পারবে না, এমন কোনো সুযোগ নাই। কারণ তাদের যে যে সিস্টেম, এটা যথেষ্ট কড়া। এখানে আমাদের মতো যে একটু ফাঁকি দিয়ে এটা করবেন ওটা করবেন এমন সুযোগ নাই। ফলে একজন ব্যক্তি, ফ্যামিলি মেডিসিন মানে ফিজিশিয়ান একজনই হবে ওই দেশে। এবং আপনি তার মাধ্যমেই প্রাথমিক চিকিৎসা করবেন। তারপরে যদি কোনো রেফারাল দরকার হয়, যদি অধিকতর উন্নত চিকিৎসার দরকার হয়, ওই ফিজিশিয়ানই আপনার সেই জন্যে রেফার করবে। পরের কথা বলছে যে ফোকাস অন পেশেন্টস রেসপন্স টু ইলনেস রেদার দেন দ্য ইলনেস ইটসেলফ। মানে আপনি রোগীকে চিকিৎসা করবেন, রোগকে না। যদিও রোগীকে চিকিৎসা করতে গেলে রোগও চিকিৎসা করতে হয়, কিন্তু এখানে বিষয়টা এমন যে, ধরেন একজনের টাইফয়েড জ্বর হয়েছে। এখন টাইফয়েড জ্বরে অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেয়া যেতে পারে। তো আপনি মনে করলেন যে আমি সেফট্রিয়াক্সন দেব, আপনি দিতেই পারেন 2 গ্রাম ডেইলি। আমরা ইউজুয়ালি এই ডোজটা ব্যবহার করি। এটা কারো কারো জন্য, অনেকের জন্য এটা কিন্তু ব্যয়বহুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে একজন গরিব রোগী যদি আসে, আপনাকে তখন চিন্তা করতে হবে কম পয়সায় ভালো একটা চিকিৎসা করতে। ওই রোগী আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে চিকিৎসা করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি যদি রোগীকে চিকিৎসা করেন, আপনি তখন ও ট্রাইমোক্সাজল দিবেন। 1 টাকা এক একটা ট্যাবলেট, 14 দিনে 28টা ট্যাবলেট লাগবে। 30 টাকার মধ্যে আপনার চিকিৎসা, রোগীর চিকিৎসা।
কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি একটু ব্যয়বহুল চিকিৎসায় যান, যদি রোগীর সামর্থ্য থাকে, মাথায় রাখতে হবে এটাই, যে আপনি রুগীকে চিকিৎসা করবেন রুগীর আর্থিক অবস্থা মাথায় রেখে, এবং তার আরো অনেক বিষয় দেখতে হবে। আপনি একজনকে জোর করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে পারবেন না, স্যালাইন দিয়ে বা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে। দেখা গেল যে সেই লোকের হয়তো আশেপাশে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, দেখাশোনার লোক নাই। তো অনেকগুলো বিষয় চিকিৎসা করতে গেলে আমাদের মাথায় এমনি চলে আসে, এমনি চলে আসবে। রুগী, মনে রাখবেন একটা বিষয়, যে আমাদের ডাক্তারদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে রুগীকে ভালো করা। এবং রুগী যদি আমাদের চিকিৎসায় ভালো হয়, তাহলেই আমরা ভালো ডাক্তার হতে পারবো। এবং খুব অদ্ভুত ভাবে এটা সত্যি যে আসলে ভালো ডাক্তার হতে গেলে ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে ভালো ডাক্তার হওয়া যায় না। যা, এখন যেহেতু টাইফয়েড জ্বর নিয়ে একটা কথা বলেই ফেলেছি, বা টাইফয়েড জ্বরের নামটা নিয়েই এসেছি, প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলেই ফেলি। সেটা হচ্ছে যে আপনারা ভিডাল টেস্ট এইটা পারতপক্ষে করবেন না। ভিডাল টেস্ট এইটা একটা কোনো কনফার্মেটরি টেস্ট না টাইফয়েড জ্বরের জন্য, কিন্তু আপনাকে ভুল পথে পরিচালিত করবে। এবং আমি এ পর্যন্ত অনেক এমন রোগীর সঙ্গে আমার কথা হয়েছে, যে জেনারেল প্র্যাকটিস লেভেলে ডাক্তার, এমবিবিএস ডাক্তারই রুগীকে ভিডাল টেস্ট করায়, ভিডাল টেস্ট পজিটিভ আসে, এবং তখন তার এই সেফট্রিয়াক্সন ইনজেকশন 14টা করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই রুগী 14টা নিতে পারে না। তো যে কয়টা পারে নেয়। জ্বর রিপিট করে ভিডাল টেস্ট দেখে না, ডাক্তার রিপিট করে ভিডাল টেস্ট দেখে না, কারণ এটা তো চলে যাবে না। জ্বর তো এমনিই চলে যায়। জ্বর চলে গেলে তখন রুগী বাড়ি চলে গেল। আবার দেখা গেল যে জ্বর হয়েছে 2 মাস, 3 মাস, 4 মাস পরে যখনই জ্বর হয়, ডাক্তারের কাছে আসে, ডাক্তার ভিরাল টেস্ট করে, আবার পজিটিভ পায়, আবার সেই একই সেফট্রিয়াক্সিন ইনজেকশন দিচ্ছে। তো এইরকম কয়েকবার যাওয়ার পরে চলে আসে, যখন কোনো কারণে আমাদের হাতে এসে পড়ে, আমরা তখন ব্লাড কালচার করি, দেখি যে ব্লাড কালচার তো নেগেটিভ, তার মানে টাইফয়েড জ্বর নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টাইফয়েড জ্বরের যে বলা হয় যে গোল্ড ইনভেস্টিগেশন যেটা, সেটা হচ্ছে ব্লাড কালচার। এবং দেখবেন ডেভিডসন বইয়ে কিন্তু ভিডাল টেস্ট করার কথা বলা নাই, এখানে শুধুমাত্র ব্লাড কালচারের কথা বলা আছে। ফলে যেখান থেকে যাচ্ছিলাম, যে রুগীর চিকিৎসার সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের ডাক্তারদের, এটা মাথায় রাখবেন। এবং প্রতিটা রুগীকে তার মতো করে চিকিৎসা করতে হবে, আমাদের ডাক্তারদের মতো করে চিকিৎসা করলে চলবে না। সেই সঙ্গে একজন মানুষের স্বাস্থ্য বা রোগের যে ইকোলজি, সেই ইকোলজি মানে এখানে আচার আচরণ এই ধরনের বোঝায়। যদিও আবিধানিক অর্থ আলাদা, একটা কমিউনিটিতে কি ধরনের রোগ হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কারা কারা ইনফেক্টেড হচ্ছে, যদি ইনফেকশনের মাধ্যমে হয়, সেইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো নিয়েও প্রয়োজনে চর্চা করতে হবে। এবং সবশেষে হচ্ছে রিসোর্স, যে আমরা
যখন এমবিবিএস পড়ি অথবা পরবর্তীতে যখন কোনো ডিগ্রি করি, তখন আমরা সাধারণত বইয়ের কথাবার্তা গুলোই পড়া লেখা করি। মানে পুঁথিগত বিদ্যা যেটা বলা হয়, বিভিন্ন বই পড়ি। কিন্তু এই শেষের যে লাইনগুলো, সেখানে বলছে যে এর বাইরেও আমাদেরকে কিছু মাথায় রাখতে হবে। আমাদের কিছু আলাদা ইনটিউশন বা এটাকে ইনটিউশন হচ্ছে অনেক কিছু আগাম বুঝার চেষ্টা করা বা সন্দেহ করা, এবং কিছু কমিউনিকেশন স্কিল এবং বিজনেস স্কিল, এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সে কমিউনিকেশন স্কিল তো আমরা সবসময়তেই বলি যে রোগীর সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু সেই সম্পর্কটা আসলে অবশ্যই এমন হতে হবে যেন রোগী ডাক্তারের প্রতি আস্থা পায়, এবং সেই সঙ্গে এর মধ্যে আবার একটা বিজনেস স্কিল ও রাখতে হবে। সেই বিজনেস স্কিল মানে যে খারাপ অর্থে না, যে দেখা যাচ্ছে কেউ আপনার বেশি সময় নিয়ে নিচ্ছে। আপনার তো জিপি যখন করবেন অনেক রুগী থাকবে, তো কেউ বেশি সময় নিচ্ছে। একজন ভিআইপি রুগী চলে আসছে, সে গল্প করতে চায়। আপনার বন্ধু একজন আসছে, আপনার সঙ্গে গল্প করতে চায়। তো বাইরে অনেক রুগীরা বসে আছে, এই সময় যদি আপনি একজনকে আধা ঘন্টা সময় দেন, তাহলে আপনি বিজনেস স্কিলে দুর্বল মনে করতে হবে। এই ক্ষেত্রে কৌশলে এই বিষয়গুলোকে, এক একজনের কৌশল এক এক রকম হতে পারে। যেমন আত্মীয় স্বজন যদি হয়, বলতে পারেন যে আপনি বাসায় আসেন, আপনি তো অনেকদিন বাসায় আসেন নাই, একদিন চা খেয়ে যান। আপনাকে বলেছে, আমার বাসায় থেকে বলেছে আপনি বাসায় গিয়ে একদিন দুপুরে আসেন, ভাত খান অথবা চা খেয়ে যাবেন। বন্ধু বান্ধব হলে ওই আড্ডা যেখানে দেন সেখানে বললেন যে ওইখানে আয়, ওখানে আমরা একটু একদিন একটা গল্প করি। আর যদি এমন হয় যে হয়তো ভিআইপি রুগী বা আপনার আত্মীয় স্বজন না, কিন্তু বুঝতে পারছেন যে সে আপনার বেশি সময় নিচ্ছে, তখন এমন করতে পারেন যে আপনি হয়তো একটা যে কোনো ইনভেস্টিগেশন করতে দিয়ে আপনি সরিয়ে দিলেন ওই মুহূর্তে ওই জায়গা থেকে, কিছুটা সময় আপনার বাঁচবে। আমি যেটা করি ব্যক্তিগতভাবে, আমি চেষ্টা করি কোনো ভিআইপি রুগী না দেখার জন্য। এটা আমার ব্যক্তিগত একটা আহ চিন্তা ভাবনা বা কৌশল। কারণ ভিআইপি রুগীরা সময় নেয় বেশি, এবং চলে যাওয়ার সময় দেখা যায় যে টাকা পয়সা দেয় না। তো দুটাই ব্যবসার জন্য খারাপ। ফলে ভিআইপি রুগী হলে আমি কৌশলে তার সমস্যা বুঝে হয় পরীক্ষা করতে পাঠিয়ে দিই, অথবা আমি ওই রুগী না দেখে আমি অন্য কোনো ডাক্তারের কাছে রেফার করে দিই। কিন্তু কথা শুনি, এটা মাথায় রাখতে হবে যে রুগীর কিছু কথা শুনতে হবে বোঝার জন্যে, যে আপনি তাকে চিকিৎসা করবেন না করবেন না। যদি চিকিৎসা করেন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে না খারাপ হবে। এই অনেক কিছু টেকনিক আছে যেগুলো বই পত্রে পাওয়া যায় না। আবার রোগীর সঙ্গে যে কথা বলবেন, সেই কথা বলারও একটা কৌশল আছে। এই কৌশল আপনি কথা বলতে বলতে নিজেই নিজের একটা পদ্ধতি তৈরি করবেন, যেটাকে কমিউনিকেশন স্কিল বলা হচ্ছে। সংক্ষেপে সুন্দরভাবে রুগীকে বুঝিয়ে দেওয়া যে আপনার এই রকম সমস্যা হয়েছে, এবং এই রকম সমস্যার জন্য এই কষ্ট পাচ্ছেন, আপনার এই চিকিৎসা এখন দেয়া দরকার, অথবা এই সব পরীক্ষা করা দরকার। তো অবশ্যই এই কমিউনিকেশন স্কিল, বিজনেস স্কিল, এইগুলো করতে গেলে আপনাকে অবশ্যই মেডিসিনের উপরে একটা মোটামুটি ভালো দখল থাকতে হবে। তা না হলে আপনি রুগীকে বুঝাইতে পারবেন না। রুগীকে যদি এখন যদি বলেন যে আপনার তো এমন একটা রোগ বললেন যে আপনার টাইফয়েড ফিভার হয়েছে, অনেক রুগী বুঝবে না। আবার দেখা গেল যে
অনেক কঠিন কঠিন বিষয় আছে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়েছে, আপনার ডায়াবেটিস ইনসিপিডাস হয়েছে, এগুলো বললে তো রুগী বুঝবে না। তখন বিষয়টাকে একটু রুগী বুঝতে পারে এই রকম সহজ ভাষায় বলতে হবে যে আপনার প্রস্রাব সংক্রান্ত সমস্যা হচ্ছে, যে এটা প্রস্রাব বেশি হচ্ছে, এটাকে এইরকম একটা রোগ বলে ডায়াবেটিস ইনসিপিডাস, এটা এই এই কারণে হয়, এগুলো আমরা একটু পরীক্ষা করে দেখবো। অথবা একজনের এমআই হয়েছে, বুঝবে না, বললেন যে তার তো হার্টের সমস্যা হয়েছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, চিকিৎসা করছি। অনেক বেশি বলা যাবে না, এটাকে সংক্ষেপেই বলতে হবে, কিন্তু এমন ভাবে বলতে হবে যেন রোগী বুঝতে পারে। এখন একজন স্পেশালিস্ট এবং জিপির মধ্যে পার্থক্য কেমন, এটা বলার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে একজন জিপি কোনো রুগীর যে খুব মারাত্মক ভয়ঙ্কর রোগ হয় নাই, সেইটা সে এক্সক্লুড করে, নিশ্চিত করে যে একজনের খারাপ রোগ হয় নাই, এক্সক্লুড করে আর কি। আর স্পেশালিস্ট যে, সে কনফার্ম করবে যে হ্যাঁ এইরকম একটা খারাপ রোগ তার হয়েছে। একজন জিপি আনডিফারেন্সিয়েটেড সিমটম নিয়ে কাজ করে পেশেন্টের, মানে রোগ নির্ণয় হয় নাই, জ্বর নিয়ে প্রথমবার আসছে, 2 দিনের জ্বর, 3 দিনের জ্বর, এখানে কোনো ডেফিনিট কোনো প্যাটার্ন নাই, হাতে কোনো ইনভেস্টিগেশন নাই। এইরকম অবস্থায় সেই রোগীকে চিকিৎসা দিবে বা তার রোগ নির্ণয় নিয়ে কাজ করবে, এটা হচ্ছে জিপির কাজ। সে যখন পারবে না, তখন সে স্পেশালিস্টের কাছে রেফার করে দিবে, এবং যখন রেফার করবে তখন স্পেশালিস্টের হাতে কিছু তথ্য চলে আসবে অলরেডি, যে এইরকম এইরকম কিছু কাজ হয়ে গেছে। এখন তার পরবর্তীতে উনি ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস কনফার্ম করবে যে না, এই রোগটা এই। আবার একজন জিপি, সে কাজ করবে হচ্ছে পেশেন্ট নিয়ে, এবং এই পেশেন্ট গুলো একটা পপুলেশন বা একটা একদল মানুষ, এর মধ্যে রিলেটিভলি লো ইনসিডেন্স অফ সিরিয়াস ডিজিজ। তার মানে জিপির কাজ হচ্ছে তুলনামূলক সিরিয়াস ডিজিজ নিয়ে হবে না, আর স্পেশালিস্টের কাজ হচ্ছে উল্টা, সবসময় মূলত সিরিয়াস ডিজিজ নিয়ে কাজ করে। কারণ যেই রোগগুলো জিপি ভালো করে ফেলতে পারে, সেগুলো তো আর স্পেশালিস্টের কাছে যাবে না। জিপির কাজ হচ্ছে একইভাবে এইগুলো, অনেকগুলো পয়েন্ট করা হয়েছে, কিন্তু ঘুরে ফিরে বুঝতে হবে এটাই যে জিপির কাজ হচ্ছে অনেক হালকা, কিন্তু সেই হালকার মধ্যে সে অনেক রোগের চিকিৎসা করবে, যেগুলো ভয়াবহ রোগ না, সিরিয়াস রোগ না, সেগুলো নিয়ে কাজ করবে। আর স্পেশালিস্ট হচ্ছে, সে সিরিয়াস রোগ নিয়েই বেশি কাজ করবে, যেগুলো জিপি পারে নাই। আমরা যদি আরো কিছু আহ, নামকরণ দেখতে চাই, ইপ্রাইমোলজি মানে নামকরণ, তো এই যে ফেব্রাইল ইলনেস নিয়ে যে আজকে আমাদের কথা হচ্ছে, অ্যাকিউট ফেব্রাইল ইলনেস, এই ফেব্রিস শব্দটা, এটা ল্যাটিন ভাষা থেকে নেয়া। আপনারা নিশ্চয়ই জানেন ল্যাটিন ভাষা মানে কি। ল্যাটিন হচ্ছে প্রাচীন রোম সভ্যতা যেই ভাষা ব্যবহার করত, এটাকে প্রাচীন রোমই বলা হয়, কারণ বর্তমান যে ইতালি বা রোম, সেটা অনেক আধুনিক হয়ে গেছে। কিন্তু এই প্রাচীন রোম সভ্যতায় এই ফেব্রিস শব্দ মানে জ্বর বোঝাইতো। আর গ্রিক শব্দ
সেই পীর তার মানে হচ্ছে ফায়ার, মানে আগুন, আগুনের যে তাপ হয় সেইটা, সেখান থেকে পাইরেক্সিয়া শব্দটা ইংরেজরা নিয়ে নিয়েছে পীর থেকে। এখন এই যে জ্বরের বিষয়গুলো আসলে কি হয়, কিছু বেসিক কথাবার্তা। যে আমাদের, যে আপনার সবাই মনে আছে যে মাথার মধ্যে হাইপোথ্যালামাস একটা অংশ আছে, আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, তার মধ্যে এই হাইপোথ্যালামাস অনেক কাজ করে। তার মধ্যে একটা কাজ হচ্ছে তা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। আপনারা হয়তো এই যে ফ্রিজ অথবা এসি এগুলো দেখেছেন, যে এগুলোর মধ্যে থার্মোস্টেট বলে একটা যন্ত্র থাকে, যে ওর কাজ হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার চেষ্টা করা। বেড়ে গেলে মেশিন কাজ করা বন্ধ করে দেয়, তাপমাত্রা বেড়ে গেলে আবার কমে গেলে ঠান্ডা করা শুরু করে। থার্মোস্টেট এমন একটা যন্ত্র। আমাদের হাইপোথ্যালামাস এর মধ্যে এমন একটা অংশ আছে যেটা থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে, এবং তার লক্ষ্য হচ্ছে কম বেশি 98.6 ডিগ্রি ফারেনহাইট। আমাদের দেশে তো আমরা সেন্টিগ্রেডে তাপমাত্রা দেখি না, ফলে 98.6 ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে আমাদের বা সারা পৃথিবীতেই একটা কাট অফ ভ্যালু ধরা হয়, সাধারণ মানে স্বাভাবিক তাপমাত্রা। কারো কারো একটু কম বেশি থাকতে পারে, সেটাকে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন চিন্তা করা হয়, হতেই পারে। এখন এই যে তাপমাত্রাটা মেনটেন করবে, সেটা করতে গেলে দুইটা বিষয়ের প্রয়োজন হয়। একটা হচ্ছে তাপ তৈরি করা, হিট প্রোডাকশন, আর একটা ডিসিপেশন, মানে হিটকে নাই করে দেওয়া বা কমিয়ে দেওয়া। এখন আমাদের শরীরের যে তাপমাত্রা, সেটা মুখে হচ্ছে স্বাভাবিক 98.6, আগে বলেছিলাম সেটাই 98.2 +- 0.7 ডিগ্রি ফারেনহাইট, পরে 98.6 ধরা হয়। এই তাপমাত্রা সারাদিনে কিন্তু একই রকম থাকে না, সকালের দিকে একটু কম থাকবে, এবং সারা দিন পরিশ্রমের পরে দেখা যায় যে সাধারণত বিকালের দিক থেকে সন্ধ্যা পর্যন্ত শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। কারণ শরীরে অনেক মেটাবলিজম হয়, আমাদের চলাফেরা বা কাজের জন্য এনার্জি তৈরি করতে হয়। আর এনার্জি তৈরি করতে গেলে শরীরে যে মেটাবলিজম হয় সেটা থেকে তাপ তৈরি হয়, এবং অনেকেরই বা কম বেশি সবারই বিকালের দিকে গা গরম হয়ে যায়, একটু মনে হয় জ্বর জ্বর, অনেকেই এটা নিয়ে আমাদের ডাক্তারদের কাছে আসে। কিন্তু আমরা যারা ডাক্তার তারা আমরা মনে রাখবো যে এটা একটা সাধারণ ঘটনা, স্বাভাবিক ঘটনা। তাহলে এই যে সন্ধ্যায় তাপ বেড়ে যাচ্ছে, সেটা কত পর্যন্ত বাড়তে পারে? আমরা যদি রাফলি বলি, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট। এই 1 ডিগ্রি ফারেনহাইট যে ভ্যারিয়েশন হয়, এইটার সঙ্গে আবার আমাদের মনে রাখতে হবে যে রেকটাল টেম্পারেচার এবং মুখে যে আমরা তাপ দেখি, সেই সঙ্গে যে আমরা এক্সিলাতে দেখি, বগলে দেখি, এগুলোর মধ্যেও কিছু তাপের পার্থক্য থাকে, এবং সেই পার্থক্যগুলো কম বেশি রাফলি গড়ে 1 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা যে ভ্যারি করে, সেটাও কয়েকটা বিষয়ের উপরে বা ফ্যাক্টরের উপরে নির্ভর করে। যেমন এইজ, যারা এক্সট্রিম অফ এইজ তাদের আবার খুব একটা ভেরিয়েশন হয় না, তাপমাত্রা খুব কম বেশি হয় না। কিন্তু অ্যাক্টিভ যে একটা বয়স, সেই বয়সে আমরা এই ভেরিয়েশনটা বেশি পাই।
এটা সেক্সের উপরও ডিপেন্ড করে। এটা মেয়েদের, বিশেষ করে মহিলাদের তাপটা একটু বেশি বাড়ে, কারণ আপনারা জানেন যে তাদের তো স্কিনে অনেক চর্বি থাকে তুলনামূলক, যে কারণে তাপ বের হয়ে যেতে পারে না। এছাড়া আরো অন্যান্য মেকানিজম আছে। সময়ের উপরেও, একটা দিনের কোন সময়ে আমরা তাপ দেখবো সেটাও একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। যেমন সকালের দিকে কম থাকে এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা অবশ্যই একটু বেশি থাকে। যখন হাঁটা চলা করে তখন তাপমাত্রা একটু বেশি পেতে পারি। অ্যাক্টিভিটি লেভেল, খুব বেশি এক্সারসাইজ যদি করছে সেই সময় তাপ বেশি থাকবে। তাহলে জ্বর বলতে আমরা কি বুঝবো? জ্বর বলতে আমরা বুঝি যে elevation of body temperature that exceeds normal daily variation। এই যে 1 ডিগ্রি নর্মালি ভ্যারিয়েশন হয়, তা সেইটাকে এক্সিড করে যাবে, ছাড়িয়ে যাবে, which occurs in conjunction with an increase in the hypothalamic set point। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা নিশ্চয়ই মনে আছে। এই যে থার্মোস্ট্যাটে 98.6 ডিগ্রি তাপমাত্রা আমরা গড়ে চিন্তা করি, যে এই পয়েন্টে মাথায় সেট করা আছে, এর বেশি তাপমাত্রা হলে তাপ বের করে দিবে, আর যদি কম হয় তাহলে শরীর তাপ উৎপন্ন করবে। এই যে সেট পয়েন্ট, এইটা কিন্তু এই 98.6 থেকে উপরে উঠে যেতে হবে, তা না হলে জ্বর হবে না। কারণ এই সেট পয়েন্ট স্বাভাবিক থেকেও শরীরে তাপমাত্রা বাড়তে পারে, সেইগুলোকে আমরা জ্বর বলবো না। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। এখন তাই যদি হয়, তাহলে জ্বর বলতে গেলে সকালবেলায় মুখে যদি আমরা তাপ দেখি, সেটা 98.9 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে। তার মানে আমি গড়ে যদি বলি, তাহলে রাফলি 99 ডিগ্রি সেন্টিগ্রেড, সকালবেলায় 99 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি মুখে তাপ পাওয়া যায়, তাহলে আমরা জ্বর বলবো। এবং বিকাল বেলায় বা সন্ধ্যা বেলায় সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে মুখের তাপমাত্রা। কিভাবে এই জ্বর হয়, এখানে যে নর্মাল যে মেকানিজম, সেটা হচ্ছে বাইরের কোনো পাইরোজেন বা এমন কোনো অর্গানিজম যেইগুলো আমাদের শরীরে তারা কাজ করে বিভিন্ন আহ, ধাপে ধাপে তারা শরীরের, আমাদের যে সেট পয়েন্ট, হাইপোথ্যালামাসের যে সেট পয়েন্ট, সেইটাকে স্বাভাবিকের চাইতে উপরে নিয়ে যায়। তাহলে এখানে দুইটা মেকানিজম, এই যে এক্সোজেনাস পাইরোজেন যেটা, সেটা সরাসরি হাইপোথ্যালামাসকে এক্সাইট করতে পারে এবং করে যে এই সেট পয়েন্টটাকে উপরে নিয়ে যেতে পারে। আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি ব্যাকটেরিয়াল যে টক্সিন বা ভাইরাস, সেইগুলো আমাদের ডিফেন্স মেকানিজমকে অ্যাক্টিভেট করবে এবং করে ইমিউন অ্যাক্টিভেশন করবে, তারপরে এন্ডোজেনাস পাইরোজেন তৈরি করবে। তাহলে একটা হচ্ছে সরাসরি হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভেট করছে, আর একটা হচ্ছে কিছু উম, শরীরের ভিতরে বিভিন্ন ধাপ কাজের করে এন্ডোজেনাস পাইরোজেন তৈরি করবে। এই এন্ডোজেনাস পাইরোজেন হচ্ছে ইন্টারলিউকিনস। বেশ কয়েকটা ইন্টারলিউকিনস আছে বা আরো কিছু সাবস্টেন্স আছে, যেইগুলোকে তৈরি করলে এইগুলো তখন হাইপোথ্যালামাসের সেট পয়েন্টকে স্বাভাবিকের
চাইতে উপরে নিয়ে চলে গেলে তখনই আমরা শীত অনুভব করব এবং আমরা সেটাকে জ্বর বলবো। এখন কি কারণে জ্বর হয়? জ্বরের কারণ মূলত ইনফেকশন, বিভিন্ন রোগের জীবাণু যেগুলো, সেগুলোর কারণে শরীরে জ্বর হয়। জ্বর ছাড়াও অল্প কিছু কারণ আছে, কিন্তু মূলত এই সেট পয়েন্ট উপরে তুলে দেওয়ার জন্য যে যে সাবস্টেন্স গুলো কাজ করে বা অর্গানিজম, সেগুলো বেশিরভাগই ইনফেকশনের। যেমন ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া, ফাঙ্গাস, এমনকি হেলমিন্থ, কৃমি, সেগুলো জ্বর তৈরি করতে পারে। আর ইনফেকশন না, কিন্তু ইনফ্লামেশন করে জ্বর করবে। যেমন ইনফ্লামেটরি যে আমাদের ডিজিজ গুলো আছে, রিউমেটোলজির যে রোগগুলো আছে, কানেকটিভ টিস্যু ডিজিজ, এগুলো অনেকগুলোই জ্বর করে। সবগুলো না, কিন্তু অনেকগুলোই। ম্যালিগনেন্ট টিউমার বা ম্যালিগনেন্সি, ক্যান্সার যেগুলোকে বলি আমরা, সেগুলোর মেটাবলিজম এত বাড়িয়ে দেয় শরীরে যে তাপ উৎপন্ন হয় এবং সেখান থেকেও জ্বর হতে পারে। হিমাটোলজিক্যাল ডিজিজ অনেক আছে যেগুলোতে জ্বর হয়। অ্যালার্জিক রিয়াকশন, ড্রাগস, এই সব থেকে জ্বর হতে পারে। অ্যাকিউট ফেব্রাইল ইলনেস বলতে আমরা কি বুঝি? অ্যাকিউট ফেব্রাইল ইলনেস মানে এটা সাডেন অনসেট হবে, র্যাপিড অনসেট হবে ফিভারের এবং সিমটমসের, কিন্তু ইউজুয়ালি এগুলো ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যায়। ইউজুয়ালি এর মূল কারণ হচ্ছে কিছু কিছু ভাইরাস। ভাইরাস জ্বরগুলোর তো কোনো চিকিৎসা নাই, কিন্তু কঠিন ভাইরাস গুলো না, কিছু কিছু সবসময় আমরা যে ভাইরাস গুলো পাই, যেমন কমন কোল্ড। কমন কোল্ড হলে নাক দিয়ে পানি পড়বে, 4-5 দিন জ্বর জ্বর ভাব থাকতে পারে, এবং তখন এগুলো এমনি ভালো হয়ে যায়। কিছু কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে যেগুলো কিন্তু সেলফ লিমিটিং, যেমন প্যারাটাইফয়েড। প্যারাটাইফয়েড এটা টাইফয়েড ফিভারের চাইতে অনেক দুর্বল প্রকৃতির, মাইল্ডার ফর্ম বলে, এবং ইউজুয়ালি এগুলো ঔষধও লাগে না, এমনিই ভালো হয়ে যায় ইউজুয়ালি। এবং এদের রোগ করার যে সময়, মানে ডিউরেশন অফ ইলনেস, এটাও টাইফয়েড ফিভারের চাইতে কম। এদের প্যারাটাইফয়েডের যে ব্যাকটেরিয়া, সেটা ভিরুলেন্স কম, এদের ক্ষতি করার ক্ষমতা কম। এইগুলোকে সাধারণত আমরা অ্যাকিউট ফিভার বলি বা অ্যাকিউট ফেব্রাইল ইলনেস বলি। এই জাতীয় সমস্যা সাধারণত আমাদের ডাক্তারদের কাছে যে আসে, তা আমেরিকাতে হিসাব করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে হিসাব করে দেখা গেছে যে মোটামুটি 6 থেকে 14% এইরকম সমস্যা নিয়ে ডাক্তারের কাছে রোগীরা আসে। জ্বরের কিছু প্যাটার্ন আছে, এগুলো আপনারা জানেন, তবু আমরা একটু আলাপ করে নিই। যেমন কন্টিনিউয়াস ফিভার, ব্রিটিশরা বলে কন্টিনিউড ফিভার, আমেরিকানরা বলছে কন্টিনিউয়াস ফিভার। মানে হচ্ছে জ্বর সব সময় থাকবে এবং প্যাটার্নটা এমন হবে যে যে হাইট অফ দ্য টেম্পারেচার, এইটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা গড়ে 2 ডিগ্রি ফারেনহাইট এর বেশি কমবে না, বাড়বেও না। ফ্লাকচুয়েশনটা 2 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারের বেশি কমবে না। তাহলে যদি এমন হয়, একজনের যদি দেখা যায় যে এখানে যে
বলা আছে, এখানে ডান পাশে দুইটা জ্বরের কথা বলা আছে, টাইফাস ফিভার আর হচ্ছে ভাইরাল নিউমোনিয়া। একজনের জ্বর হলো 104 ডিগ্রি, মনে করেন 104 ডিগ্রি, সেই জ্বর কোনোভাবেই 102-এর নিচে নামছে না। হুম, প্যারাসিটামল দিচ্ছেন, এই দিচ্ছেন, ওই দিচ্ছেন, নামছে না। যদিও এটা ঔষধ না দিয়ে বলা হয়, ঔষধ যদি না দেওয়া হয় তাহলে এই জ্বরের যে ন্যাচারাল কোর্স সেইটা কখনোই 102 ডিগ্রির নিচে নামছে না। তাহলে আপনি বুঝবেন যে এটা কন্টিনিউড ফিভার। আর টাইফাস যে জ্বর হয় আপনাদেরকে নিশ্চয়ই পড়ানো হয়েছে, এই টাইফাস জ্বর এগুলো হয় রিকেটশিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে। এবং এটা কিন্তু আমাদের দেশে খুবই খুবই বেশি হয়। আমরা অনেক সময় এটা মাথায় নেই না। বিশেষ করে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে যমুনা নদীর দক্ষিণে যে এলাকাগুলো, এই সব এলাকায় বেশি হয়। উপরেও হয়, উত্তর দিকেও হয়, কম হয়, কিন্তু দক্ষিণে অনেক হয় জ্বর হলে। আপনারা যখন ফিভার অফ শর্ট ডিউরেশন, তার মানে 7 দিনের কম যদি জ্বর পান, তাহলে টাইফাস ফিভার ও মাথায় রাখবেন। বাংলাদেশে যত টাইফাস ফিভার হয় তার মধ্যে খুব কমন টাইফাস ফিভার হচ্ছে স্ক্রাব টাইফাস। আপনারা যদি সুযোগ থাকে ডেভিডসন দেখে নিবেন, ডেভিডসনে স্ক্রাব টাইফাস এর জায়গায় বাংলাদেশের নাম বলা আছে। এইরকম 7-8টা জায়গায় ডেভিডসনে বাংলাদেশের নাম আছে, তার মধ্যে স্ক্রাব টাইফাস একটা। এবং এই স্ক্রাব টাইফাস আমাদের দক্ষিণবঙ্গে খুবই প্রিভিলেন্ট। আর আমাদের পাশের দেশ মিয়ানমার, সেখানে অনেক অনেক বেশি হয়। এবং পৃথিবীতে একমাত্র মিয়ানমারেই স্যার, এমন। এই যে, সময় শেষ। না স্যার, আমার দেখা যাচ্ছে না। আমি স্যার লিভ নিয়ে কি আবার এন্ট্রি করতে পারবো? আমি দেখতে পাচ্ছি না স্যার। বাকিরা কে কি বলছেন? কেউ কি দেখতে পাচ্ছেন না নাকি? জি স্যার, দেখা যায়। দেখা ও, যায়, দেখা যায়। তাহলে ওনাকে একটু কিভাবে দেখানো যায় সেটা একটু ব্যবস্থা করে দেন। জামি আছেন তো? স্যার আমি কি লিভ নিয়ে আবার আমি ওই লিভের অপশনেই ঢুকতে পারছি না। কোনো একটা ঝামেলা হচ্ছে বোধহয় আমার। আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি যাই বলি না কেন আপনি তো কথা শুনতে পাচ্ছেন। আর এই যে এটা আমি ওনাদেরকে দিয়ে দিয়েছি, মানে আমাদের যারা কোর্স পরিচালনা করছে তাদেরকে আমি এই পাওয়ার পয়েন্ট লেকচার দিয়ে দিয়েছি। ওনাদের কাছ থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। জি, কিন্তু না আমি দেখি স্যার, স্লাইডটা দেখা যায় কিনা, আমি পেয়ে গেছি দেখছি। স্যার, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে পিডিএফ। আচ্ছা, এটা খুবই ভালো, কিন্তু মানে ওই দেখে দেখে, মানে উনি দেখছেন আমি বলছি, এটা বুঝতে আসলে একটু বেশি সুবিধা হয়। এই জায়গায় বোধহয় ওনার অসুবিধা হচ্ছে। আপনি জামি যদি থাকেন ওনাকে একটু বুদ্ধি দেন কিভাবে কি করা যায়। জি জি। এখন যা বলছিলাম যে পৃথিবীতে টাইফাস ফিভার অনেক দেশেই হয়, তার মধ্যে মিয়ানমারে ডক্সিসাইক্লিন রেজিস্ট্যান্ট টাইফাস ফিভার হয়ে গেছে। তো আমরা যেটা করি এখন, যে আমরা মাঝে মধ্যে পাচ্ছি এমন যে আমাদের দেশেও স্ক্রাব টাইফাস, এইটা অনেক সময় ডক্সিসাইক্লিনে আমরা চিকিৎসা দিয়ে ভালো করতে পারছি না। তখন আমরা এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা দিই। এটা ডেভিডসনেই বলা আছে যে রেজিস্ট্যান্ট যদি হয় সেই ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে চিকিৎসা করতে হয়। চিকিৎসা অনেক আপডেট হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। যেমন আমাদের সময়ে টাইফাস ফিভারের চিকিৎসা ছিল 90-এর সালের দিকে, তখন 200 মিলিগ্রাম ডক্সিসাইক্লিন সিঙ্গেল ডোজ ছিল, সিঙ্গেল ডোজ। এখন বলা হচ্ছে 100 মিলিগ্রাম, দিনে 2 বার, 3 থেকে 5 দিন। এইগুলো কিছু ভ্যারিয়েশন হচ্ছে, ডেভিডসনে এগুলো বলা হচ্ছে। আপনারা তো নিশ্চয়ই অনেক বই পড়েন, কিন্তু এখনো সারা পৃথিবীতে ডেভিডসনকে স্ট্যান্ডার্ড টেক্সট বুক ধরা হয়। এটা মাথায় রেখে তারপরে একটু ভ্যারিয়েশন করে নিবেন। যা বলছিলাম যে
কন্টিনিউয়াস ফিভার বা কন্টিনিউড ফিভার 2 ডিগ্রি ফারেনহাইটের বেশি কমবে না, ফ্লাকচুয়েশন হবে না। এইটা চিকিৎসা ছাড়া, চিকিৎসা দিলে ভ্যারিয়েশন হতেই পারে। রেমিটেন্ট ফিভার, এটা হচ্ছে 2 ডিগ্রি ফারেনহাইটের বেশি কমবে বা বাড়বে। এটার যে মানে ফ্ল্যাকচুয়েশন, যেটা উঠা এবং নামা, এইটা 2 ডিগ্রির বেশি কমবে বা বাড়বে, কিন্তু কখনোই বেজ লাইনে টাচ করবে না। বেজ লাইন মানে আমাদের 98.6 ডিগ্রি, 98.6 ডিগ্রি যে বেজ লাইন, এইখানে কখনোই আসবে না। তাহলে কন্টিনিউটা হচ্ছে যে উঠানামার যে ফ্লাকচুয়েশন, সেটা 2 ডিগ্রির কম হবে, বেশি হবে না। আর রেমিটেন্টে হচ্ছে 2 ডিগ্রির বেশি হবে কিন্তু বেস লাইন টাচ করবে না। এটারও টাইফাস ফিভার বা আরো কয়েকটা এরকম বলা আছে এখানে পাশে যে উদাহরণগুলো, এর বাইরেও আরো জ্বর আছে যেখানে হতে পারে। আর হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, যেখানে জ্বর আসবে, একদম স্বাভাবিক হয়ে যাবে, আবার আসবে। জ্বর আসবে, একদম স্বাভাবিক হয়ে যাবে, হয়তো 1 দিন 2 দিন বা বেশ কিছু সময় একদম জ্বর থাকবে না, তারপরে আবার জ্বর আসবে। এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার আবার 3 ধরনের আছে। এটা অনলাইন থেকে ছবিটা নিয়েছি, কিন্তু খুব ভালো বড় করতে গিয়ে খুব ভালো বোঝা যাচ্ছে না। তারপরেও যা বুঝতে পারেন যে বলা হচ্ছে কুয়োটিডিয়া, মানে হচ্ছে প্রতিদিন একবার করে জ্বর আসবে, কিন্তু প্রতিদিনে একবার করে হলেও জ্বর একদম স্বাভাবিক হয়ে যাবে, জ্বর থাকবে না, তাপমাত্রা একদম স্বাভাবিক হয়ে যাবে, তারপরে আবার জ্বর আসবে দিনে একবার। এইটা সাধারণত আমরা যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া সেইখানে পাই। ম্যালেরিয়া ফ্যালসিপেরাম, সেটাতে পাই যে প্রতিদিন একবার করে জ্বর আসবে। দ্বিতীয়টা হচ্ছে টার্সিয়ান ফিভার, মানে একদিন পর পর আসবে, এভরি 1 ডে, অল্টারনেটলি। আজকে জ্বর থাকবে, জ্বর কিন্তু বেশিক্ষণ থাকে না। এই জ্বর সাধারণত ম্যালেরিয়ার যে জ্বর, প্রতিটা এপিসোড 2 ঘন্টা বা এরকম হয়, কম বেশি। আধা ঘন্টা জ্বর থাকে, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে জ্বর ভালো হয়ে যায়, তারপরে আর জ্বর নাই। একদিন জ্বর থাকবে না, আবার পরের দিনে জ্বর আসবে। এইটা ম্যালেরিয়াতেই বিশেষ করে এই জ্বরের প্যাটার্ন গুলো বেশি পাওয়া যায়। যেমন ভাইভ্যাক্স, আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বাংলাদেশে 2 ধরনের ম্যালেরিয়া কিন্তু পাওয়া যায়। একটা হচ্ছে ভাইভ্যাক্স, আর একটা হচ্ছে ফ্যালসিপেরাম। ফ্যালসিপেরামটা পাওয়া যায় পাহাড়ি এলাকায়, আর ভাইভ্যাক্সটা সাধারণত প্লেন ল্যান্ডে হয়। প্লেন ল্যান্ডে ঢাকাতেও প্রচুর হয়, অন্যান্য ডিস্ট্রিক্ট লেভেলেও হয়, অনেক হয়। এইটা মাথায় রাখবেন, যদি প্লেন ল্যান্ডে হয় তাহলে ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম ভাইভেক্স দেওয়া হবে। আর 2টা ম্যালেরিয়া বাংলাদেশে হয় না, মূলত এইটা আফ্রিকাতে হয়। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, আর একটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। এর মধ্যে আবার ওভালি যেটা, সেটা ভারতের উড়িষ্যা রাজ্যে মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু এছাড়া পৃথিবীতে আর কোথাও আমার জানা মতে নাই। এটা মূলত আফ্রিকাতেই সীমাবদ্ধ। বাংলাদেশের জন্য আপনারা যখন আহ, যারা আপনারা চট্টগ্রাম বা সিলেটে থাকেন, বা ওইদিকে আপনারা যখন প্র্যাকটিস করার জন্য সুযোগ পাবেন, তখন মাথায় রাখবেন ওখানে ফ্যালসিপ্যারাম বেশি হবে। এবং আপনারা এটাও জানেন কি না, বাংলাদেশে খুব ভয়ঙ্কর একটা প্রজাতি
ম্যালেরিয়া তৈরি হয়েছে সেটা হচ্ছে আহ, সিলেটের হবিগঞ্জ, সিলেট মানে এখন হবিগঞ্জ হয়ে গেছে, হবিগঞ্জে একটা জাতীয় উদ্যান আছে, ন্যাশনাল স্যাংচুয়ারি সাতছড়ি। এই সাতছড়িতে এক ধরনের ফ্যালসিপ্যারাম হচ্ছে, যেটা এই আর্টিমেথার দিয়েও চিকিৎসা করা যাচ্ছে না, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এবং নতুন নতুন আমরা এটা গবেষণা করে বের করতে পারছি, এটা অনেক বড় বিষয়। এখন এই কন্টিনিউড রেমিটেন্ট এবং ইন্টারমিটেন্টের সঙ্গে আরো কিছু কথাবার্তা আছে, যেমন লো গ্রেড ফিভার, হাই গ্রেড ফিভার, এগুলো আমরা বলি। তো লো গ্রেড ফিভার এটা আমরা সাধারণত বুঝি যে তাপমাত্রা 100.4 থেকে 102.2 এই পর্যন্ত থাকবে। আপনি যদি রাফলি বলতে চান তাহলে 100 থেকে 102 ডিগ্রি পর্যন্ত এই তাপমাত্রাটা হচ্ছে লো গ্রেড ফিভার। 102 থেকে 104 এটাকে আমরা হাই গ্রেড ফিভার বলি, এবং 106 অথবা কোথাও কোথাও 105 ডিগ্রির বেশি বলা হয়, সেটাকে আমরা বলি হাইপার পাইরেক্সিয়া। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, হাইপার পাইরেক্সিয়া। এটাও ম্যালেরিয়াতেই হয়, আরো অনেক কারণে হয়। আবার আরো দুই একটা স্বীকৃত সমান রিকগনাইজ টার্ম আছে, যেমন প্রলং ফিভার অথবা পারসিস্টেন্ট ফিভার। এইটা আমরা তখনই বলি যখন জ্বর 10 থেকে 14 দিনের বেশি। সাধারণত আমরা যে প্র্যাকটিস করি, যে চর্চা করি, তাতে 14 দিনের নিচে যদি জ্বর হয় তাহলে আমরা অ্যাকিউট ফিভার বলি, আর 14 দিনের বেশি হলে প্রলং পারসিস্টেন্ট অথবা ক্রনিক ফিভার যেটাই বলি। আর ফিভার অফ শর্ট ডিউরেশন বলতে আমরা 7 দিনের কম বুঝি। এখন ক্রনিক ফিভার এটা নিয়েও এক একজন এক এক ভাবে বলে, কেউ বলে মাস হতে হবে, কেউ বলে বছর হতে হবে, কিন্তু নিশ্চিতভাবে সেটা 14 দিনের বেশি হতে হবে। হাইপার পাইরেক্সিয়া বলছিলাম, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। তাপমাত্রা 106-এর বেশি চলে যায়, 5-এর বেশিও বলতে পারেন, কেউ কেউ আবার 7ও বলে। যেটাই বলুক, এটা খুব একটা জরুরি অবস্থা, এবং এটা সাধারণত ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন হিট স্ট্রোক। আজকাল আপনারা আহ, জানছেন যে আমাদের বাংলাদেশেও এইসব সমস্যা হচ্ছে, হিট স্ট্রোক। বিশেষ করে যখন এই গরমকালে 1 মাস আগেও এত তাপ বেড়ে গেছিল বাংলাদেশে, যে প্রায় খবরের কাগজে দেখতেন যে হিট স্ট্রোক হচ্ছে। এই হিট রিলেটেড যত সমস্যা হয়, একটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু তাদেরই হয় যারা গরমের মধ্যে পরিশ্রম করে। বিশেষ করে স্ট্রেনাস পরিশ্রম করতে হয়, মানে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাদেরই এইগুলো হয়। যেমন মাঠে কৃষকরা কাজ করে, খুব কষ্ট করতে হয় তাদেরকে। যেমন যারা রিক্সা চালায়, বা আরো অনেক পেশার মানুষ আছে যাদেরকে এই গরমের মধ্যেই কাজ করতে হয়। আমরা যে এসি ঘরের মধ্যে অনেকে বসে থাকি, আমাদের কিন্তু বাইরে যতই গরম পড়ুক আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই। আবার দেখা গেল যে আমরা ছায়ায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, খুব একটা পরিশ্রম করতে হয় না, তাহলেও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি কারো হিট স্ট্রোক হয়, তখন তার তাপমাত্রা অবশ্যই অনেক বেশি বেড়ে যায়, 106 বা তার উপরে হয়ে যায়। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এটা একটা অবস্থা যেখানে
আমাদের যে অ্যান্টিসাইকোটিক বা পাগলের যে ওষুধগুলো আছে, এক কথায় যদিও অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা বিভিন্ন কারণে ব্যবহার করি, কিন্তু সাইকোসিস এর জন্য যে ঔষধগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে যে পুরাতন ঔষধগুলো, এখন তো অনেক আধুনিক ঔষধ চলে এসেছে মার্কেটে, কিন্তু পুরাতন ওষুধ বলতে যেমন হ্যালোপেরিডল আপনারা এখনো অনেকেই ব্যবহার করেন বা করেছেন। এই হ্যালোপেরিডল একটা ওষুধ যেটার ব্যবহারের কারণে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে অ্যাডভার্স রিয়াকশন হিসাবে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এই ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হচ্ছে যে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় অ্যানাস্থেসিয়ার যে সাবস্টেন্স গুলো আমরা ব্যবহার করি অজ্ঞান করার জন্য, সেইগুলোর এগেনস্টে শরীর কাজ করে তাপমাত্রা বাড়িয়ে দেয়। আর স্টিমুলেন্টস যেমন অ্যাম্ফিটামিন, আপনারা জানেন অ্যাম্ফিটামিন যেমন, এটার ডেরিভেটিভস হচ্ছে ইয়াবা, যে নাম শুনেছেন, আরো অনেক কিছু আছে। এইগুলো যারা ব্যবহার করে তাদেরও এই হাইপারথার্মিয়া হতে পারে। কোকেইন, অন্যান্য ড্রাগ রিয়াকশন, সেরোটোনিন সিনড্রোম, এগুলোর কারণে হাইপারথার্মিয়া হতে পারে। হাইপার পাইরেক্সিয়া আর হাইপারথার্মিয়ার মধ্যে পার্থক্য কি? হাইপার পাইরেক্সিয়া সাধারণত ইনফেকশনের জন্য হচ্ছে। এখানে যে আমাদের হাইপোথ্যালামাসে যে থার্মোস্ট্যাট আছে, সেই থার্মোস্ট্যাটের যে সেট পয়েন্ট, সেইটা পরিবর্তন হবে, মানে সেটা বেড়ে যাবে। আর হাইপারথার্মিয়াতে এই সেট পয়েন্টটা নর্মাল থাকবে, কিন্তু তারপরেও তাপমাত্রা বাড়বে। এখন হাইপার পাইরেক্সিয়াতে সেট পয়েন্ট বেড়ে যাওয়ার কারণে শরীর তাপ তৈরি করবে, কিন্তু হাইপারথার্মিয়া যেটা, এখানে সেট পয়েন্ট ঠিক থাকবে, কিন্তু যে তাপটা উৎপন্ন হচ্ছে এটা শরীর থেকে বের হতে পারছে না, না পেরে শরীরের মধ্যেই তাপটা থেকে যাচ্ছে এবং এই তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা আরেকটা জায়গায় একই জিনিসগুলো একটু অন্যভাবে বলা। যেমন প্রথম পয়েন্টটা হচ্ছে ওই সেট পয়েন্ট, এটা এটা জ্বর বা হাইপারপাইরেক্সিয়া যদি ব্যাকটেরিয়া বা ইনফেকশনের কারণে হয়, তাহলে এটা স্বাভাবিকের চাইতে বেড়ে যাবে, হাইপারথার্মিয়াতে বাড়বে না। থার্মো রেগুলেশন, এইটা নর্মাল থাকবে জ্বরে, কিন্তু অনেক বেশি তাপ তৈরি হবে শরীরে, নিউ হিট জেনারেশন হবে, যেটা আগের স্লাইডেও বলেছি। আর হাইপারথার্মিয়াতে স্যার রেগুলেশনটা, জি। স্যার আমার একটা কথা আছে। থার্মো রেগুলেশন নর্মাল, এটা একটু আমি আবার বুঝতে পারছি না। থার্মো রেগুলেশন নর্মাল থাকবে ফিভারে, মানে হ্যাঁ। যখন টেম্পারেচার বেড়ে যাবে সেট পয়েন্টটা বেড়ে যাবে, এটা কি এটাকেই নর্মাল হুম। বলা হচ্ছে? না, আগে আপনি বলেন যে আপনি দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। যাক, ভালো। তাহলে যে প্রথম কথাগুলো বলছিলাম, যে একটু আগের কথায় ফিরে যাই। আচ্ছা, ভালো কথা, আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে আমাকে প্রশ্ন করবেন, কারণ শেষে গিয়ে আমারও মনে থাকে না কি বললেন না বললেন। এই যে মানে ইন্টার অ্যাক্টিভ একটা শব্দ আছে, যখন যেটা প্রশ্ন আসবে চাইলে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব সেটা ভালো একটা সমাধান দিতে। এই যে বলছেন যে নর্মাল, যখন আমাদের শরীরে তাপ উৎপন্ন হয়, আমাদের যে হাইপোথ্যালামাস সেটা একটা থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে। থার্মোস্ট্যাট মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখাই হচ্ছে তার কাজ। ধরেন আমাদের স্বাভাবিক তাপমাত্রা 98.6, কোনো কারণে শরীরের তাপমাত্রা 99 হয়ে গেল বা ধরেন 100 হয়ে গেল, তখন শরীর এই তাপটাকে বের করে দেওয়ার জন্য কয়েকটা মেকানিজম ব্যবহার করে। প্রথম হচ্ছে ভ্যাসো ডাইলেশন হবে,
ভ্যাসো ডাইলেশন হলে আমাদের রক্তগুলো সব স্কিনের কাছে চলে আসবে। স্কিনের কাছে আসলে স্কিনে যে সোয়েটিং হবে, এই সোয়েটিং এর মাধ্যমে তাপ বের হয়ে যাবে শরীর থেকে। আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিই, এই নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেও তাপ বের হয়ে যাবে, তখন আমাদের দ্রুত নিঃশ্বাস হবে। এবং এই দ্রুত নিঃশ্বাস ওই হাইপোথ্যালামাসই সব রেগুলেট করে, এটা তো সবাই জানেন আপনারা। সে এখান দিয়ে মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাপ বের করে দিবে। এই দুইটা মেকানিজম, তিন মেকানিজম হচ্ছে আমাদের প্রস্রাব এবং পায়খানার সঙ্গেও তাপ বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মূল যে দুইটা মেকানিজম কাজ করে তাপ বের করে দেওয়া, সেটা হচ্ছে একটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে আর একটা সোয়েটিং এর মাধ্যমে। এই যে মেকানিজম, সেইটা যখন জ্বর হবে তখন নর্মাল থাকবে। কিন্তু জ্বর বলে যে কাজটা হয়, যে সেট পয়েন্টটা চেঞ্জড হয়ে যায়। চেঞ্জড হয়ে গেলে মানে থার্মোস্ট্যাটের যে সেট পয়েন্ট 98.6, ধরেন এইটা হয়ে গেল 100 ডিগ্রি। এইটা এক্সোজেনাস অথবা এন্ডোজেনাস পাইরোজেন কাজ করে, ইন্টারলিউকিন সিক্রেট করে, এইগুলো কিছু কেমিক্যাল মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে এই সেট পয়েন্টটাকে 100 ডিগ্রি যখন করে দিবে, তখন আমাদের শরীর এই তাপটা ধরে রাখার চেষ্টা করবে। মানে তাপটা ধরে রাখার চেষ্টা করবে মানে ওই 100 ডিগ্রি পর্যন্ত সে তোলার চেষ্টা করবে। আর তুলতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে ভ্যাসো কনস্ট্রিক্ট করবে সে, যাতে তাপটা স্কিনের মাধ্যমে বের না হয়ে যায়। এই সোয়েটিং ছাড়াও কিন্তু স্কিন দিয়ে কন্টিনিউয়াসলি তাপ লুজ হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন যখন হবে, তখন এই পেরিফেরি বা স্কিন এইগুলোতে তখন ঠান্ডা লাগবে। তখন আমরা যে চিলস শব্দটা ব্যবহার করি, শীত শীত লাগে, এই মেকানিজমটা তখন চলে আসে। মানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়েছে, টেম্পারেচার স্কিনে কম যাচ্ছে, রক্তের মাধ্যমে যাচ্ছে না, আমরা তখন শীত অনুভব করছি, এটা হচ্ছে চিলস। কিন্তু এই যে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তাপটাকে শরীরে ধরে রাখা। এই ধরে রাখার পরেও যখন তাপমাত্রা 100 ডিগ্রি পর্যন্ত উঠছে না, তখন শরীর নতুন করে তাপ তৈরি করবে। সেইটা হচ্ছে মাসল কন্ট্রাকশনের মাধ্যমে, যেটাকে আমরা রাইগর বলছি অথবা শিভারিং বলছি। তো এই যে মেকানিজম, এই মেকানিজমটা ঠিক থাকবে, এটা থাকবে থার্মো রেগুলেশন, এই মেকানিজমটা ঠিক থাকবে। কিন্তু হাইপারথার্মিয়াতে এইটা ঠিক থাকবে না, কিন্তু সেট পয়েন্টটা ঠিক আছে, 98.6ই আছে, কিন্তু বের হচ্ছে না। যেমন হিট স্ট্রোক যখন হয়, তখন অতিরিক্ত ঘাম হয়, অতিরিক্ত ঘাম হয়ে পানি শরীর থেকে বের হয়ে যায়। তখন এই পানি দিয়েই যখন তাপমাত্রাটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে, পানিটাই তো অভাব হয়ে যাচ্ছে, ফলে তাপটা বের হতে পারছে না, শরীরের মধ্যেই থেকে যাচ্ছে। তখন যদিও সেট পয়েন্ট নর্মাল আছে, কিন্তু শরীরের তাপমাত্রা বেড়ে গেল অনেক উপরে, 100, 102, 3, 4, 5 হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? জি, মানে সেট পয়েন্ট নর্মাল থাকার জন্যই মনে হয় ইয়ে হয়, তোমার তো সেট পয়েন্ট চেঞ্জ হয় ফিভার। জি। এইটা, এই যে স্লাইড গুলোর নিচে এগুলোর বর্ণনাগুলো দেওয়া আছে, যেটাকে ফুট নোট বলে অথবা নোট বলে। এখানে এই বর্ণনাগুলো আমি লিখে রেখেছি, কারণ অনেক সময় আমি নিজেই খুঁজে পাই না কোথায় থেকে কি কালেক্ট করি, বা খুঁজতে গেলেও বিভিন্ন বইয়ে অনেক সময় লাগে। তো কম বেশি প্রতিটা স্লাইডের নিচেই এই ব্যাখ্যাগুলো দেয়া আছে, এটা একটু পড়ে নিবেন। জামি, আমার সময় কতক্ষণ? জামি আছেন? আচ্ছা, যাক, আমি 11টাতে শেষ করব, যদিও অনেক স্লাইড আছে,
তার মধ্যে বেশিরভাগ স্লাইড এখন যেগুলো দেখবেন বেশিরভাগই ডেভিডসন থেকে নেয়া। ডেভিডসনেই এগুলোর খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। যেমন, আচ্ছা, ক্লিনিক্যাল অ্যাপ্রোচ কি করবেন? এতক্ষণ তো জ্বর নিয়ে কথা বললাম, কিন্তু কিভাবে স্বভাবতই যে কোনো জ্বর বা যে কোনো রোগের জন্য আগে হিস্ট্রি নিতে হয়, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, তারপরে তারপরে ল্যাবরেটরি ইভালুয়েশন করতে হবে বা ইনভেস্টিগেশন করবেন, সবশেষে ট্রিটমেন্ট করবেন। এবং ট্রিটমেন্টের একটা অংশ হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে কি না সেগুলোও দেখবেন। এটা ডেভিডসন থেকে নেয়া যে জ্বর বিশেষ করে হলে কি ধরনের হিস্ট্রি নিবেন আপনি, কিভাবে কি কি শুনতে হয়। পেশেন্ট প্রথমে যেটা এসে বলে, প্রেজেন্টিং কমপ্লেন্ট বা চিফ কমপ্লেন্ট, মানে যেই সমস্যার কারণে রোগী আপনার কাছে আসছে, এবং আপনারা এরপরে রিভিউ অফ সিস্টেমস কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে হয়। পাস্ট মেডিকেল হিস্ট্রি, লং কেসে মানে পরীক্ষার সময় আপনাদের কি কোনো প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল পরীক্ষা হয়, না রিটেন দিয়েই সব শেষ? কেউ একজন বলবেন? আচ্ছা, তো আমরা যখন হিস্ট্রি নিই তখন এই হিস্ট্রির মধ্যে চিফ কমপ্লেন্টস এর পরে আমাদেরকে একটা প্রেজেন্টিং ইলনেস জানতে হয় বা লিখতে হয়। আর এরপরে পাস্ট ইলনেস, মেডিকেশন হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, অকুপেশন হিস্ট্রি, ডায়েটারি, এগুলো অনেক কিছু হিস্ট্রি নিতে হয়। তার মধ্যে একটা কখনো কখনো গুরুত্বপূর্ণ হিস্ট্রি থাকে ভ্যাকসিনেশন হিস্ট্রি, যেমন টিউবারকুলোসিসের জন্য, অথবা এই যে কিছুদিন আগে কোভিড চলে গেল সেটার জন্য। ট্রাভেল হিস্ট্রি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি। এই হিস্ট্রি গুলো নিতে হবে প্রথমে। তারপরে কিছু বিষয় এটা নিশ্চিত করতে হয় যে আসলেই জ্বর আছে, তার জ্বরের সঙ্গে তার রাইগর হচ্ছে কিনা, চিলস রাইগর হচ্ছে কিনা, নাইট সোয়েট আছে কিনা, বা জ্বরের প্যাটার্ন কেমন, এইগুলো আমরা বোঝার চেষ্টা করি। তারপরে এখন দেখেন যে যদি এই রকম সমস্যা হয়, জ্বর নিয়ে কেউ আসে, তাহলে বা অ্যাকিউট ফেব্রাইল ইলনেস, যদিও ফেব্রাইল মানেই জ্বর, এইরকম হলে একটা রুগী কি সমস্যা নিয়ে আসতে পারে। অবশ্যই জ্বর থাকবে, সেই সঙ্গে চিলস থাকবে, রাইগর থাকবে, সেই সঙ্গে অ্যানোরেক্সিয়া থাকে। অ্যানোরেক্সিয়া যে কোনো জ্বরেই হয়ে যায়, সেটা শর্ট ডিউরেশন হোক অথবা লং ডিউরেশন হোক, এইগুলো সিমটম নিয়ে আসবে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদেরকে কিছু লোকালাইজড সিমটমস, সিমটমস সিম বানান ভুল গেছে, ঠিক আছে, লোকালাইজ সিমটমস আমাদেরকে খুঁজতে হয়, বা লোকালাইজ সাইন বলি আমরা, বা ফিচার আছে কিনা। সেই ফিচার আমরা যদি মাথা থেকে চিন্তা করি, সাধারণত উপর থেকে নিচে আমরা চিন্তা করতে পারি, যেমন মাথা ব্যথা আছে কি না জ্বরের সঙ্গে। যদি মাথা ব্যথা থাকে তাহলে যে কোনো জ্বরেই মাথা ব্যথা হতে পারে, কিন্তু আলাদা ভাবে যদি মেনিনজাইটিস, এনকেফেলাইটিস এই ধরনের সমস্যা হয় তাহলেও আলাদাভাবে মাথা ব্যথার গুরুত্ব বেড়ে যায়। নেক পেইন থাকতে পারে, রানি নোজ থাকতে পারে। আপনারা এটাও একটা মনে রাখবেন যে সাধারণত যদি কারো রানি নোজ হয় তাহলে বুঝবেন যে এটা ভাইরাস জ্বর। এটা নিয়ে চিন্তার কিছু নাই, এটা নিয়ে চিন্তার কিছু নাই, কারণ রানি নোজ সাধারণত কমন কোল্ডে হয়। কমন কোল্ড, যে কমন কোল্ড ভাইরাস, সেটা দিয়ে হয়, এবং এটা কখনোই সিরিয়াস ডিজিজ না। রুগীর জন্য একটু, রুগী তো আর বুঝবে না, কিন্তু আপনি বুঝবেন। নাক দিয়ে পানি পানি পড়ছে, আপনি খুব খুশি যে যাক, আমাকে বেশি কষ্ট করতে হবে না, রুগী এমনিই 5-7 দিন পরে ভালো হয়ে যাবে। আর সোর থ্রোট, সোর থ্রোটও এটাও একটা লোকালাইজিং সাইন। লিম্ফ্যাডিনোপ্যাথি, কাশি, কাশি মানেই আমাদের ফুসফুস ইনভলভ হচ্ছে। চেস্ট পেইন হতে পারে, চেস্ট পেইন
ফুসফুসের জন্য হতে পারে, মাংসের জন্য হতে পারে, হাড্ডি থেকে হতে পারে। অ্যাবডোমিনাল পেইন যদি হয়, এটাও লোকালাইজিং সাইন। অ্যাবডোমিনের কোন জায়গায় ব্যথা সেটা থেকে আমরা বুঝে ফেলতে পারি। যেমন যদি ডান দিকে উপরে ব্যথা হয়, রাইট হাইপোকন্ড্রিয়াম, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব লিভার অথবা গল ব্লাডারের কারণে সমস্যা হচ্ছে। যদি এপিগ্যাস্ট্রিয়ামে হয় তাহলে ডিউডেনাম অথবা স্টোমাকের কারণে হচ্ছে। পেপটিক আলসার ডিজিজ সাধারণত আমরা চিন্তা করি। আর সিরিয়াস কন্ডিশন যেমন প্যানক্রিয়াটাইটিস এর কারণে হতে পারে। এই রকম বিভিন্ন লোকালাইজিং সাইন যেগুলো আমাদেরকে নির্দিষ্ট কিছু রোগের দিকে নিয়ে যাবে। আর যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে বার্নিং সেন্সেশন হবে, কোথাও অ্যাবসেস যদি থাকে সেটার কারণে জ্বর হতে পারে। এগুলো হচ্ছে লোকালাইজিং সাইন। ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে যখন আমরা এক্সামিন করতে যাব, স্কিন এক্সামিন করব, র্যাশ আছে কিনা, কোথাও অ্যাবসেস আছে কিনা। আমরা ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করতে যাব, এই যে বিভিন্ন স্কিন লেশনের ছবি, এগুলো ডেভিডসন থেকে তোলা। ওরাল ক্যাভিটিতে টনসিলাইটিস আছে কিনা বা অন্য কোনো মুখের মধ্যে কি হলো, এটা হচ্ছে লিম্ফ্যাডিনোপ্যাথির একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। অর্গানোমেগালি সাধারণত লিভার এবং স্প্লিন নিয়েই আমরা অর্গানোমেগালিটা চিন্তা করি। লাং সাইন থাকতে পারে। আপনারা জানেন যে কনসলিডেশন হলে বা প্লুরাল ইফিউশন হলে ডেফিনিট কিছু সাইন পাওয়া যায়, সেইগুলো আমরা এক্সামিন করে দেখব। হার্টের জন্য মারমার দেখব, এবং নিউরোলজিক্যাল বিভিন্ন যে সাইন, কনসাস লেভেল, নেক রিজিডিটি, এইগুলো বিভিন্ন সাইন আছে। বা যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা মোটর টেস্ট করি, সেন্সরি টেস্ট করি, এই সবই হচ্ছে আমরা চিন্তা করব। কিন্তু মনে রাখতে হবে এই সব কিছু আমাদেরকে খুব অল্প সময়ে করতে হবে এবং প্রয়োজন অনুসারে করতে হবে। প্রয়োজন অনুসার মানে একজনের নাক দিয়ে পানি পড়ছে, তার যদি আপনি পুরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে যান তাহলে শুধুই সময় নষ্ট হবে। আপনাকে টোটাল বিষয়টাকে, সম্পূর্ণ বিষয়টাকে সংক্ষিপ্ত করতে হবে, প্রেসাইজ করতে হবে, এবং রুগীর সিমটম শুনে এবং আপনার জ্ঞানের সঙ্গে মিলিয়ে আপনাকে একটা রোগ চিন্তা করে সেই দিকে আপনি এগিয়ে যাবেন। এটাও ডেভিডসনের ছবি। শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হওয়ার কারণে কি কি রোগ হতে পারে এবং তার জন্য কি কি সাইন হতে পারে সেইগুলো। এখন রেড ফ্ল্যাগ সাইন অ্যাকুট ফেব্রাইল ইলনেসে কি কি হতে পারে, যেমন সোয়েটিং, চিলস, শিভারিং, হেডেক, মাসল এক, লস অফ অ্যাপেটাইট, ইরিটেবিলিটি, ডিহাইড্রেশন, জেনারেলাইজ উইকনেস, এগুলো অ্যাকুট ফেব্রাইল ইলনেসের রেড ফ্ল্যাগ সাইন। এর সঙ্গে মনে রাখবেন যে রেড ফ্ল্যাগ না, কিন্তু আবার রেড ফ্ল্যাগও ধরতে পারেন যে জ্বর যখন বেশি হয়ে যায় তখন কিন্তু লস অফ কনসাসনেস অনেকেরই হয়, অথবা ডিসওরিয়েন্টেশন হয়, ডেলিরিয়াম হয়। এখন তাহলে কিভাবে আপনি কাজ করবেন বা চিকিৎসার শুরু কিভাবে করবেন, অ্যাপ্রোচ, কাউন্সেলিং বিষয়গুলো। যে প্রথমে আপনি পরামর্শ দিবেন যে আপনি তাপমাত্রা মাপেন। যদি না মাপিয়ে থাকলে শুনবেন কত পাচ্ছে, এবং ওষুধপত্র যে দিয়ে ছেড়ে দিবেন সেটাও বলবেন যে আপনি বাসায় সকালে বিকালে তাপমাত্রা মাপবেন, জ্বর কমছে কি না, থাকছে কি না। এবং 3-4 দিন পরে তাকে আসতে বলবেন, পরীক্ষা নিরীক্ষা যেগুলো করতে দিবেন সেগুলো রিপোর্ট নিয়ে। তখন তার তাপমাত্রাটা জানার চেষ্টা করবে যে আসলে এই তাপমাত্রা 100-র উপরে গিয়েছে কি না। রুগীকে বলতে হবে যে আপনার যে সিমটম সেইগুলো আপনি বোঝার চেষ্টা করেন, যেমন জ্বরের সঙ্গে কাশি আছে কিনা, ক্ষুধার রুচি কেমন, বা অন্যান্য ব্যথা আছে কিনা, এগুলো আপনি বুঝে তারপরে আমাকে জানাবেন। যখন কারো জ্বর হবে তখন
চেষ্টা করতে হবে রোগীকে বিছানায় রাখতে, মানে স্টে ইন বেড মানে নড়াচড়া না করতে। তাহলে এক্সোশন হয়ে যায় এবং অনেক সময় এটা দেখা যায় যে রোগীর আহ, ক্ষতিকর প্রভাব পড়ে, পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। যেই পরিমাণ তার এনার্জি শরীরে তৈরি হওয়ার কথা সেই পরিমাণ সে হয়তো পাবে না। এই জন্যে বিছানায় থাকেন, রেস্ট নেন এবং প্রচুর পানি খান, কারণ জ্বর হলেই শরীর থেকে পানি বের হয়ে যাবে। ফলে প্রচুর পানি খান। এখন ঔষধের বিষয় অবশ্যই কিছু বলতে হয় যে ওভার দ্য কাউন্টার মেডিকেশনস, আমাদের দেশে তো যে কোনো ঔষধই আমরা দোকানে গেলেই কিনতে পারি, কিন্তু আপনারা জানেন যে উন্নত বিশ্বে প্রেসক্রিপশন ছাড়া অল্প দুই একটা ঔষধ আপনি ওষুধের দোকান থেকে কিনতে পারবেন। কারণ ওরা যে ঔষধ বিক্রি করবে ওই বিক্রির সঙ্গে সঙ্গে যখনই আপনাকে একটা হেলথ কার্ড দিবে, ওইটা যখনই স্ক্যান করবে তখনই ওই কোন ডাক্তার প্রেসক্রিপশন এটা দিয়েছে তার হেডে চলে যাবে এটা। আর যদি না হয় তাহলে ওই যে দোকানদার, ঔষধের দোকানদার, সেই ফেঁসে যাবে। ফলে ফেব্রাইল ইলনেসে আপনি প্যারাসিটামল ওষুধ দিতে পারবেন, আইবিউপ্রোফেন ও দিতে পারবেন। এই ওষুধগুলো বিদেশে ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। আমাদের দেশে আরো কিছু ঔষধ ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, যেমন গ্যাসের ঔষধ যেটা আমরা বলি পেপটিক আলসারের জন্য যে H2 ব্লকার আমরা খাই, সেই ঔষধও পাওয়া যায় মানে বিদেশে। আমাদের দেশে তো সবই পাওয়া যায়। আর হচ্ছে কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে। এই ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যখন জ্বরের প্রথম 2-3 দিনের মধ্যে আসবে তখন এই পরীক্ষাগুলো সবসময় করতে দিবেন। ব্লাড সিবিসি দিবেন, ইউরিন টেস্ট দিবেন, আর হচ্ছে পিবিএফ প্রয়োজন অনুসারে। হ্যাঁ, আর আপনার সিস্টার আসবে, কোনো কথা বলবে না, এটা বলে দেবে, খালি তিনি দিয়ে যাবে। আর উঠবে, খালি তিনি যদি দিয়ে যাবে, কথা বলবো। আহ, মনে হয় লোকালাইজিং সাইন থাকে তাহলে লিভার ফাংশন টেস্ট বা রেনাল ফাংশন টেস্ট এইগুলোও করতে পারবেন। কথা বলবো না, খালি আমার- আবার কিছু স্পেসিফিক পরীক্ষা অনেক সময় করতে হয়, যেমন টিবি হলে টিবির কিছু পরীক্ষা করতে হয়, অটোইমিউন ডিজিজ হলে সেগুলোর পরীক্ষা করতে হয়, বা কালচার সেন্সিটিভিটি ও অনেক সময় করতে হয়। সেটা ব্লাড হতে পারে, স্পুটাম হতে পারে, এক্স রে, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এই পরীক্ষাগুলোও প্রয়োজন অনুসারে করতে হয়। আমরা মিনিমাম ইনভেস্টিগেশন করব, রোগীর অবস্থা পকেটের কথা চিন্তা করে, এটাও মাথায় রাখতে হবে। এখন চিকিৎসা কাদের জন্য গুরুত্বপূর্ণ? এক তো জ্বর কমানোর জন্য আমরা ওষুধ দিতেই পারি এবং সেটা প্যারাসিটামল, কিন্তু তাদেরকে আমরা বিশেষ করে যদি এম্পাইরিক্যাল চিকিৎসা দিতে হয়, আচ্ছা এটা পরের স্লাইডে আছে, বেশিরভাগ জ্বরই হচ্ছে সেলফ লিমিটেড, এটা মাথায় রাখতে হবে। যেমন ভাইরাল রোগগুলো, ভাইরাল ডিজিজ গুলো, এগুলো সব সেলফ লিমিটিং ডিজিজ বেশিরভাগই। এবং এই জায়গায় শুধুমাত্র অ্যান্টিপাইরেটিক বা প্যারাসিটামল আমরা এটাই ব্যবহার করব। এটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড না। অ্যাসপিরিন দিতে মানা করা হয়, কিন্তু এটা প্যারাসিটামলের জন্য না। অ্যাসপিরিন আপনারা জানেন যে রাইস সিনড্রোম বলে একটা সমস্যা তৈরি করে, এটা মূলত বাচ্চাদের জন্য। এটা এক ধরনের এনকেফালাইটিস, রাইস সিনড্রোম। তো এইটা বাচ্চাদের হয়, সেই জন্য মূলত নিষেধ করা হয়, কিন্তু এটা প্যারাসিটামলে হয়েছে বলে পাওয়া যায়নি, তথ্য নাই। আর আমাদের রোগীর যদি জ্বর হয় তাহলে আমাদের উদ্দেশ্য থাকে তার হিট থানায় লস পরে দেবো। করা, হিট লস করে দেওয়া। সেটার জন্য আমরা যে মেজার নিই সেইগুলোর মধ্যে হচ্ছে একটা প্যারাসিটামল নিতে পারি আমরা, অথবা আমরা এই যে স্পঞ্জিং করতে পারি। আর মেডিকেশন তো আছেই সেই স্যার সঙ্গে। আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। জি জি, জি জি। স্যার হচ্ছে একটা ভাইয়ার বোধহয় হচ্ছে মাইক অন করা।
আমি লক্ষ্য করেছি এটা। হুম। উনি আব্দুল হয়তো কুদ্দুস ভাই, আপনার বোধহয় হুম, মাইক অন করা, এটা উনি সম্ভবত ওইটা খেয়াল করেননি হয়তো খেয়াল বা। করেননি। হ্যাঁ, জি আমাদের সবসময় পজিটিভ চিন্তা করা উচিত, সেই জি জি। জন্যেই এইভাবে বলছি। এটা কেউ যদি মনে করে যে তার খোলা আছে, সে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিবেন। অথবা এমনও হয় যে অনেকে বুঝেই না যে কিভাবে বন্ধ করতে হয়। যেমন আমি গত বছর যখন এটা করি তখনও আমি এগুলো বুঝতাম না অনেক কিছুই। আজকেও আমি ভাবছিলাম যে আমি চালু করতে পারবো কিনা। তো যাই হোক, উপরওয়ালার অনেক আশীর্বাদ যে পেরেছি। তো রোগ যেটা বলছিলাম, যে কিছু কিছু জ্বর আছে যেখানে তো অবশ্যই চিকিৎসা দিতে হবে, এবং কিওর করার জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই, ভাইরালের জন্য তো আসলে খুব ভালো ওষুধ এখনো তৈরি হয়নি। দুই একটা ক্ষেত্র ছাড়া, যেমন হেপাটাইটিস বি ভাইরাসে খুব ভালো কাজ করে অ্যান্টিভাইরাল ওষুধগুলো, অন্যান্য ক্ষেত্রেও এখনো কাজ হচ্ছে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে যদি কালচার সেন্সিটিভিটি পজিটিভ হয়। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এম্পাইরিক্যাল ট্রিটমেন্ট দিতে হয়, মানে ঔষধ আমাদের যথেষ্ট আহ, প্রমাণ ছাড়াই আমাদের চিকিৎসা শুরু করে দিতে হয়। যদি কারো প্রি এক্সিস্টিং, মানে আগে থেকে হার্টের সমস্যা থাকে, ব্রেনের সমস্যা থাকে, ফুসফুসের যদি সমস্যা থাকে, সেই সব ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি আগে কখনো জ্বর হওয়ার পরে, বিশেষ করে জ্বর হওয়ার পরে যে খিঁচুনি হয়েছে, তাহলেও তাদেরকে এম্পাইরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হয়। আর এই সব যদি না থাকে, তাহলে আমরা সাধারণত এম্পাইরিক্যাল ট্রিটমেন্ট দিই না। এখন অ্যাকিউট ফেব্রাইল ইলনেসে কি কি সমস্যা হতে পারে, এটার একটা তালিকা, এগুলো সব ডেভিডসনে আছে। পিইউও, এখানে যা কিছু বলেছি সব ডেভিডসন থেকেই বলা ছিল, ডেভিডসনেরই ছবি। মনে রাখতে হবে যে যেই কোনো জ্বর আমরা যদি 21 দিন, ডেভিডসনে এখনো 21 দিন বলা আছে, 21 দিনের মধ্যেও যদি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় না করতে পারি, তখন সেইটাকে আমরা পিইউও বলবো। এখন তাহলে এই যে এতক্ষণ যা কিছু বললাম, তার একটা সংক্ষিপ্ত রূপ এই শেষের দুইটা স্লাইডে বলা আছে। প্রথম হচ্ছে যে ভাইরাল ইনফেকশন বিশেষ করে এইগুলো সাধারণত সেলফ লিমিটিং হয়, এবং এই ভাইরাসগুলো সাধারণত অ্যাকিউট ফেব্রাইল ইলনেস করে সাধারণত। এবং যেটা বলছিলাম, নাক দিয়ে পানি যদি পড়ে তাহলে খুব খুশি হবেন, আর নাক দিয়ে না পানি পড়লে সেটাও ভাইরাস ফিভার হতে পারে, কিন্তু সেটা একটু ভয়ঙ্কর রোগ হতে পারে, যেমন ডেঙ্গু বা কোভিড এইগুলো। রেড ফ্ল্যাগ সাইন যেগুলো বলছিলাম, যে সোয়েটিং বা খিঁচুনি এগুলো যদি থাকে, তাহলে আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে সেই রুগীর চিকিৎসা চিন্তা করতে হবে। ইনভেস্টিগেশন সাধারণত প্রথম সপ্তাহে খুব একটা পাওয়া যায় না, হেল্পফুল হয় না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারে আপনাকে প্রথম সপ্তাহেই ব্লাড কালচার করতে হবে। এবং সাধারণত আমরা বলি যে শর্ট ডিউরেশনের, মানে ফিভার অফ শর্ট ডিউরেশন, বা 7 দিনের মধ্যে কেউ যদি জ্বর নিয়ে আসে, প্রথমেই আপনি তিনটা রোগের কথা চিন্তা করবেন। একটা হচ্ছে ভাইরাল ফিভার, একটা হচ্ছে টাইফয়েড ফিভার, আর একটা হচ্ছে টাইফাস ফিভার, যেটা রিকেটশিয়া নামের ব্যাকটেরিয়া দিয়ে হয়। এই তিনটা প্রথমে চিন্তা করবেন। 7 দিনের কম, 7 দিনের বেশি হয়ে গেলে তারপরে আপনি লোকালাইজিং সাইন খুঁজবেন, এবং সেইগুলো যদি না থাকে, 2 সপ্তাহের পরে যদি জ্বর চলে আসে, বা 2 সপ্তাহ ধরেও যদি জ্বর থাকে, তখন টিবির কথা চিন্তা করবেন, অথবা কানেকটিভ টিস্যু ডিজিজ বা অন্য কোনো কিছু। এটা হচ্ছে কমন প্র্যাকটিস। এবং সবশেষে হচ্ছে এই পৃষ্ঠায় যে ফেব্রাইল, অ্যাকিউট ফেব্রাইল ইলনেস ভাইরাসের জন্য যদি হয় বা ব্যাকটেরিয়ার জন্য হয়, সেগুলো ইউজুয়ালি সেলফ লিমিটিং হয়, এবং ইউজুয়ালি কোনো ডেফিনিটিভ চিকিৎসা দরকার হয় না, শুধু অ্যান্টিবায়োটিক, স্পঞ্জিং এইগুলো করলেই হয়। আর
এইটা হচ্ছে একটা ফিভার অফ শর্ট ডিউরেশনের জন্য আপনাদের একটা গাইড দেয়া, যে কেউ যদি 3-4 দিনের জ্বর নিয়ে আসে বা 2 দিনেরও জ্বর নিয়ে আসে, তাহলে আপনি 2-3টা জ্বরের কথা চিন্তা করবেন, যেগুলো বললাম। ভাইরাল তো চিন্তা করবেন, ভাইরালের জন্য ঔষধ নাই। সেকেন্ড হচ্ছে টাইফাস ফিভার যদি চিন্তা করেন, যে রিকেটশিয়া, সেটার জন্য ডক্সিসাইক্লিন দিতে হবে। এবং যদিও এখন 3 থেকে 5 দিন বলা হচ্ছে, আপনি 3 থেকে 5 দিনই শুরু করতে পারেন। শুরু করবেন ডক্সিসাইক্লিন সকালে একটা রাতে একটা করে, 3 দিন ওয়েট করবেন, এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা দিবেন। আর ম্যালেরিয়াও চিন্তা করবেন, কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়া হলে সাধারণত, যদি প্লেন ল্যান্ডে হয় বলছিলাম ভাইভেক্স, সেই ক্ষেত্রে ক্লোরোকুইন দিবেন আপনি। এটা WHO-র একটা গাইডলাইন ছিল, বা এখনো আছে বলে আমি মনে মনে করছি, ডেভিডসনে নাই এটা, যে প্রথমে 4টা ক্লোরোকুইন ট্যাবলেট দিবেন ভাইভেক্সের জন্য প্রথম দিন, তারপরের দিন 3টা দিবেন ট্যাবলেট, তারপরের দিন আবার 3টা ট্যাবলেট দিবেন, মোট 10টা ট্যাবলেট খেতে হবে 3 দিনে। আর টাইফয়েডের জন্য আপনি যে কোনো একটা ওষুধ শুরু করে দিবেন। সেইটা শুরু করবেন, উদ্দেশ্য থাকবে যে আপনি ব্লাড কালচারের রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত। যদি ব্লাড কালচারের রিপোর্ট পেয়ে যান, যদি সালমোনেলা টাইফি জীবাণু চলে আসে, তাহলে ওই ওষুধটাই আপনি 14 দিন কন্টিনিউ করতে পারবেন। আর যদি দেখেন যে না, টাইফয়েড ফিভার হলো না, ব্লাড কালচার নেগেটিভ, তাহলে আপনি এই অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিতে পারেন। তবে যেটা বলছিলাম, যে ভিডাল টেস্ট করবেন না টাইফয়েড, মানে আপনি যদি ভিডাল টেস্ট দিয়ে চিকিৎসা করতে যান, তাহলে আপনার লাভ হবে, ওষুধ কোম্পানির লাভ হবে, কিন্তু রুগীর ক্ষতি হবে। আর রুগীর যদি ক্ষতি হয়, তাহলে আপনার ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এইভাবে আপনি 2-3 দিন ঔষধ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটু অপেক্ষা করবেন। ধরে নিবেন কোনো মতে 7 দিন যদি পার হয়ে যায়, তখন আপনার অন্যান্য অনেক পরীক্ষা আপনি তখন করতে পারবেন, যদি এই 7 দিনের মধ্যে জ্বর ভালো না হয়। স্যার অ্যান্টি ম্যালেরিয়া একটা আবার একটু স্যার বলেন, অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টি ট্যাবলেটটা ম্যালেরিয়া অ্যান্টি ম্যালেরিয়ার যে ভাইভেক্স, যে অর্গানিজমটা প্লাজমোডিয়াম ভাইভেক্স, সেটা এখনো ক্লোরোকুইন দিয়েই চিকিৎসা করা যায়। সেনসিটিভ টু ক্লোরোকুইন, ফ্যালসিপ্যারামটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো যদি আপনি ঢাকা বা প্লেন ল্যান্ড, সমতল ভূমি যেটা বলে, পাহাড়ি এলাকা না, আপনার আপনি কি সীতাকুণ্ড নাকি দেবযানী? স্যার চট্টগ্রাম। চট্টগ্রাম, আপনাদের ওইদিকে পাহাড়ি এলাকা, তো ওইদিকে ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়া বেশি হয়। তো ফ্যালসিপ্যারাম হলেও আমরা ফ্যালসিপ্যারামের জন্য যে আর্টিমেথার বা এই যে লেমোফেন্ট্রিন যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেগুলোর ডোজ আলাদা। এইগুলোর ডোজ আলাদা, এবং এটা যেহেতু এলাকা ভিত্তিক, ফলে আপনার ওই যখনই ধরেন চট্টগ্রামে বা পাহাড়ে আপনার সীতাকুণ্ড বা এইদিকে যখন আপনার একটা জ্বর হবে, এবং সেটা আপনি তো জানবেনই যে এটা ম্যালেরিয়া কি না, আপনারা ওই এলাকার মানুষ দেখলেই বুঝতে পারেন যে এটা ম্যালেরিয়া, তখন অবশ্যই আপনাকে ফ্যালসিপ্যারামের চিকিৎসা দিতে হবে। আর প্লেন ল্যান্ডে, আমাদের এইদিকে এই সব জায়গায় আমরা ভাইভেক্স চিন্তা করে এই শর্ট ডিউরেশন 2 দিন 3 দিন জ্বর যদি মনে করেন, যদি আপনার ন্যূনতম হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে যদি দেখেন যে মশার কামড়ের হিস্ট্রি আছে, পানির পাশে থাকে, ময়লা পানি, বা একটু নিম্ন আয়ের, লো ইকোনমিক কন্ডিশনের রুগী আসছে, তাদের যদি এইরকম জ্বর নিয়ে আসে, আপনি সেই ক্ষেত্রে চাইলে অ্যান্টি ম্যালেরিয়া ক্লোরোকুইন 4টা 3টা 3টা টোটাল 10টা ট্যাবলেট দিতে হয়। ডেভিডসনে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রথমে একসঙ্গে 4টা দিবেন, তার 12 ঘন্টা পরে আপনি 2টা ট্যাবলেট খাওয়াবেন, এবং তারপরে প্রতিদিন আরো 2টা 2টা করে মোট 10টা ট্যাবলেটই খাওয়াতে হয়। সেইটাই WHO বলছে ভাইভেক্স এর জন্য 4-3-3, মোট 10টা ট্যাবলেট খাইয়ে দিতে পারবেন। এবং এর সঙ্গে আরো একটা কথা বলে,
যেটা আমি এখানে বলি নাই সেটা হচ্ছে যে পর পর 3 দিন প্রিমাকুইন দিতে হয় 15 মিলিগ্রাম। এটা WHO গাইডলাইন। কিন্তু যেহেতু আমরা ম্যালেরিয়া অর্ধেক ট্রিটমেন্ট করছি এই আশায় যে যদি ম্যালেরিয়া হয়, যদি আমরা এমপি পাই, ম্যালেরিয়াল প্যারাসাইট যদি পাই, তখন বাকিগুলো কমপ্লিট করব। এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে কিন্তু ডেভিডসনে যেটা বলা আছে 10টা ট্যাবলেটই দিবেন, 4টা, তারপরে সকালে একটা রাতে একটা, এইভাবে আরো 3 দিন দিবেন। এবং পরে 15 দিন প্রিমাকুইন দিতে হবে ভাইভেক্স এর জন্য। এখানে স্যার 4-3-3 এগুলো কি একসাথে? 4 ট্যাপ, এরপর হ্যাঁ, দিন 3? 4টা ট্যাবলেট একসঙ্গে স্ট্যাট খাবে প্রথম দিনে, তারপরের দিন 3টা খাবে একসঙ্গে, তারপরের দিন 3টা খাবে একসঙ্গে। একটু দেখে নিয়ে, WHO গাইডলাইন হয়তো পরিবর্তনও হতে পারে, সেই ক্ষেত্রে আমি হয়তো আপডেটেড না, কিন্তু দেখে নিয়েন এগুলো, যদি নিশ্চয়ই দেখার সুযোগ হবে। ঠিক আছে। প্লিজ। একটা কোশ্চেন ছিল স্যার, যে হ্যাঁ হ্যাঁ প্যাটার্ন please। অফ টেম্পারেচার যেটা ফিভার, স্যার আমরা অনেক সময় রোগী যেটা পাই বলতেছে যে জ্বর হওয়া শুরু হওয়ার পরেই আমি প্যারাসিটামল খেয়ে ফেলেছি, তো প্যারাসিটামল খেলে কমে যায় হুম আবার হুম। বাড়ে। তো জি জি। সেই ক্ষেত্রে স্যার মানে কন্টিনিউয়াস ফিভার কি আমরা এরকম হয় কি, যে অধিকাংশ অনেক সময় বলে যে টেম্পারেচার প্যারাসিটামল খেলে কমছে, এ, কিন্তু যার টেম্পারেচার কমে যায় সেটা হুম। কি আমরা কিভাবে প্যাটার্নের মধ্যে ফেলতে পারছি সেটা। হ্যাঁ, এইখানে আবার প্রথম দিকের একটা স্লাইডে যেটা বলছিলাম, যে ফিরে যাচ্ছি দেখি। এই যে এই স্লাইডটা ফ্যামিলি ফিজিশিয়ানের, দেখেন নিচের দিকে 2টা কথা, মানে একদম নিচের যে একটা বুলেট দিয়ে যেটা দেওয়া আছে, যে বি একজন ফ্যামিলিশিয়ান কেমন হবে, বি এবল টু ড্র অন এ ফার ওয়াইডার রেঞ্জ অফ রিসোর্সেস দেন আর টট ইন মেডিকেল স্কুল। মানে আমরা যা কিছু বলছি, শিখাচ্ছি, অথবা বইয়ে যা বলা আছে, এর বাইরেও আপনার অনেক কিছু মাথায়, এটা আপনাকে জেনারেট করতে হবে, এটা আপনার নিজস্ব পদ্ধতি হবে। এই যে রুগী যা বলছেন, যে অবশ্যই রুগী প্যারাসিটামল খেয়ে আসতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনি প্যাটার্ন বুঝতে পারবেন না, কিন্তু প্যাটার্ন বোঝাটা, এইটা একদম সবসময়ই যে বুঝতে হবে বিষয়টা তেমনও না। এই সব জায়গায় আপনাকে নিজস্ব বুদ্ধি খরচ করতে হবে, এবং সেইখানে আপনার এই যে স্কিল তৈরি করতে হবে। আপনার বইয়ের যে নলেজ বা আমরা যা শিখাচ্ছি, আমরা তো সাধারণত স্কিল গুলো শিখাই না, স্কিল গুলো আমরা শিখাই না। আপনারা এই যে শার্লক হোমসের তো নাম শুনেছেন, এবং শার্লক হোমস আসলে কাল্পনিক একটা চরিত্র। এটা আমি বহু আগে পড়েছিলাম, এক্স্যাক্টলি যতটুকু মনে আছে, যে যিনি লিখেছিলেন ডক্টর ওয়াটসন, তার যিনি প্রফেসর ছিলেন, উনি অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধির একজন প্রফেসর ছিলেন। উনি রোগের বাইরেও, মানে রুগী জ্বর নিয়ে আসলো না মাথা ব্যথা নিয়ে আসলো, এইটা উনি অনেক সময় পারিপার্শ্বিক অনেক কিছু লক্ষ্য করতেন। এবং গল্পটা হচ্ছে এমন, যে এক লোক, আর্মির এক লোক, সে আহ, একটা সমস্যা নিয়ে আসছে। তো তখন সেই প্রফেসর তাকে জিজ্ঞাসা করলো যে আপনি অমুক এলাকা থেকে আসছেন না? তো সে তো খুবই আশ্চর্য, যে হ্যাঁ আমি তো ওই এলাকা থেকে আসছি, আপনি কিভাবে বুঝলেন? তো তখন উনি বললেন যে আপনি যে বুট জুতা পরে আছেন, এই বুট জুতার নিচে যে পাথর দেখা যাচ্ছে, এক ধরনের লাল পাথর, এটা ওই এলাকা থেকেই হয়, এই জন্য বললাম। তো এই বিষয়টা তখন ওয়াটসন ওনার সঙ্গে তো রাউন্ড দিতেন, এইরকম অনেক খুঁটিনাটি অনেক কিছু উনি জানতেন বা দেখতে পাচ্ছিলেন। তখন ওনার মাথায় বুদ্ধি আসে, যে তাহলে এই স্যারের মতন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষের
এই যে স্কিল, এইটাকে আমি একটা গোয়েন্দা গল্পের কাজে লাগাইতে পারি কিনা, তার এইভাবেই শার্লক হোমসের উদ্ভাবন হয়েছে। তো বিষয়টা হলো যে আমরা বইপত্রে যাই থাকুক না কেন, আমাদেরকেও তো বুদ্ধি খরচ করতে হয়, এবং আমরা তো বুদ্ধিজীবী। এই যে সমস্ত ডাটা, রুগী কি বলছে, রুগীর পারিপার্শ্বিক কি অবস্থা, তারপরে রুগীর আর্থিক অবস্থা, এই সব কিছু কম্বাইন করে আমরা একটা রোগের কথা চিন্তা করি। এইখানে সবসময় এই প্যাটার্ন অফ ফিভার এইগুলো কাজে আসে না। আর এই প্যাটার্ন দিয়ে তো আমরা সবসময় ডায়াগনোসিস ও করতে পারি না। কন্টিনিউড ফিভার যদি হয়, ভাইরাল ফিভারে হতে পারে, টাইফয়েড ফিভারেও হতে পারে, টাইফয়েডে আবার রেমিটেন্টও হতে পারে। ফলে কিছু চিন্তা ভাবনার আহ সংক্ষিপ্ত রূপ হতেই পারে, কিন্তু এইগুলো সবসময় একদম 100% যে থাকতেই হবে তা কিন্তু না। আমি কি বুঝাইতে পারছি? মানে জি স্যার। কোনটা জি কখন স্যার। প্রয়োজন, বা অনেক সময় সবকিছু পাবেন ও না। এই জন্যে আমাদের ক্লিনিক্যাল ফিচারে কয়েকটা শব্দ বলা থাকে, যেমন কিছু থাকে যে টিপিক্যাল ফিচার, এটা থাকতেই হবে। ক্যারেক্টারিস্টিক ফিচার, মানে এটা না হলে ওর ওই সমস্যাটাই, রোগটাই হবে না, ক্যারেক্টারিস্টিক। আবার কিছু বলে রেয়ারলি হয়, অকেশনালি হয়। তো এই যে শব্দগুলো যে বলা হয়, ঠিক সেই রকম ভাবে এই আপনি জ্বরের প্যাটার্নও সবসময় বুঝতে পারবেন তা না। আবার দেখা যাবে এক এক রোগে বেশিও জ্বর হতে পারে, কমও হতে পারে। এই আপনাকে এই সব কিছু মিলিয়েই এই যে হিস্ট্রির একটা বিশাল তালিকা দেখাইলাম ডেভিডসনে যেটা ছিল, সবগুলোই আপনাকে টাচ করতে হবে তা না। কিন্তু রুগী কি বলছে, কিভাবে বলছে, সেইটার উপরে নির্ভর করে কোন এলাকা থেকে আসছে। যেমন চট্টগ্রাম থেকে যদি জ্বর এবং অজ্ঞান হয়ে আসে, তখন আমরা এই সেরিব্রাল ম্যালেরিয়া ছাড়া আর কিছু চিন্তা করি না প্রথমেই। বুঝতে পারছেন তো? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো করেন, যে যেখানেই থাকেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।